শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সামনে ঈদ, তাই কিছু কেনাকাটা করতে হবে। এমন সময় আম্মু বলে, আজকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তোকে নিয়ে তোর খালার বাসায় যাব। তোমার বোনের বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? বড় খালার বাসায় গেলে আমার বোরিং লাগে, কারণ ওই বাসায় কথা বলার মতো কেউ নাই। আরে যাব তো তোর জন্য, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? হুম, তোকে দেখে না অনেক দিন। ওকে, যাব। হুম, তাহলে শপিং করে আয় তাড়াতাড়ি। তারপর আমি শপিং করতে চলে আসলাম। আমার জন্য আর আম্মুর জন্য কিছু কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। চল বাবা, এখন রওনা দেওয়া যাক। 1 ঘন্টা পর খালার বাসায় এসে পৌঁছালাম। আরে বাবা মেহেদি, আসলে তাহলে আমাদের বাসায়? কতদিন হলো তোমাকে দেখি না, অনেক শুকিয়ে গেছো। অসুস্থ ছিলাম যে, এর জন্য শুকিয়ে গেছি। মনে মনে বলি, আমি মোটা ছিলাম কবে যে শুকাবো। ভিতরে যেতে বলবা না? বাইরে আর কত দাঁড়িয়ে থাকবো? আসো ভেতরে আসো, বিশ্রাম নাও তোমরা, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। নাস্তা শেষ করে আমি একটু ঘুরতে বের হলাম। আর খালার বাসার কাছে সুন্দর একটা জাদুঘর আছে, এটা আমার পছন্দের। জাদুঘরের ভিতরে প্রবেশ করার পর আমি পাশের কক্ষে কয়েকজন মেয়ের কণ্ঠ শুনতে পাই। তারপর আড়াল থেকে লুকিয়ে দেখি সুন্দরী একটা মেয়ে হাসতেছে, চুলগুলি বাতাসে উঠতেছে। মেয়েটার ঠোঁটের নিচে একটা তিলও আছে। অপরূপ সুন্দরী মেয়ে, নীল শাড়িতে একদম পরীর মতো লাগতেছে। প্রথম দেখেই পাগল হয়ে গেলাম। ইচ্ছে করছে এখনই গিয়ে বলে দেই আমি তোমাকে ভালোবাসি পড়ি। হঠাৎ করে কে যেন আলিফা বলে ডাক দিল, আর তারপরই মেয়েটা হাওয়া হয়ে গেল। চারিদিকে অনেক খুঁজেও পেলাম না। ধুর, পরিচয়টাও হলো না। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। অতপর আমি আবার ফিরে আসলাম খালার বাসায়। কি রে মেহেদি, তুই কোথায় ছিলি? ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমার নাম মাসুদুর রহমান মেহেদি। আমি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, ফাইনাল ইয়ার। জি আম্মু, আমি একটু কাপাসাটিয়া মুক্তি সংগ্রাম জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। ভালো করেছো, ঘুরলে তোমার মনটা ভালো থাকবে। আর ওই জাদুঘর অনেক সুন্দর। আমাকে সাথে নিয়ে যেতে পারিস না? আমিও একটু ঘুরে আসতাম। তুমি যে যাবে সেটা তো জানতাম না। মনে মনে ভাবছি তোমাকে নিয়ে গেলে হয়তো পরীর দেখা পেতাম না আমি। আচ্ছা তোমরা ডিনার করবে, আসো। খাওয়া দাওয়া শেষে আমি একটু টিভি দেখে ঘুমাতে গেলাম। আমার ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই সেই পরীর চেহারা ভেসে ওঠে। আমি যে পরীর প্রেমে পড়ে গেছি। এই মেহেদি, কয়টা বাজে হ্যাঁ? এখনো যে ঘুমাচ্ছিস ষাঁড়ের মতো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আয়। মনে মনে এই রে পরীকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনেই নাই। আচ্ছা আম্মু তুমি যাও, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আম্মু আর খালাকে কি বিষয় নিয়ে যেন গুনগুন করতে দেখলাম। আমাকে দেখেই থেমে গেল। ঘুম হয়েছে রাতে? হ্যাঁ খালা। কথা বলতে বলতেই ব্রেকফাস্ট শেষ। বাবা শোন, আজ তোকে নিয়ে তোর খালার ননদের বাসায় ঘুরতে যাব, রেডি হয়ে নে। কিছু না ভেবেই আমিও সম্মতি দিয়ে দিলাম। কি রে, আর কত সময় লাগবে তোর? এই তো আম্মু, হয়ে গেছে, বের হও এখন। ওকে বাবা, চল। কিছুক্ষণ পর আমরা খালার ননদের বাসায় এসে পৌঁছালাম। খালার ননদকে সালাম দিলাম। আসো বাবা, ভিতরে আসো। সেই কতদিন আগে যে তোমাকে দেখেছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছো। লজ্জা পেলাম, কিছু বললাম না। তারপর আম্মু, খালা আর ওই আন্টি একসাথে অন্য রুমে চলে গেল। আমি একা রয়ে গেলাম। কিছুক্ষণ পর আম্মু আসলো। বাবা, তোকে এই বাসায় কেন আনছি জানিস? ঘুরতে নিয়ে আসছো এই তো? না, ঘুরতে নিয়ে আসিনি, তোর জন্য মেয়ে দেখতে আসছি। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি এখনো স্টুডেন্ট। আমি কি এখন বিয়ের উপযুক্ত নাকি? হ্যাঁ, আমি কি খাবো বিয়ের পর বউকে? তাছাড়া আমার একজনকে ভালো লাগে, প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছি। কে সে?
চিনিস তাকে? না, চিনি না। জাদুঘরে দেখেছি, এক পলক আর দেখেই প্রেমে পড়ে গেছি। তাহলে ভুলে যা, আর তোর বড় খালার এই ননদের মেয়ের সাথেই বিয়ে দিব। কোনো কথা বলতে পারবি না, বড়দের উপর কোনো কথা নেই। তাহলে আমার পরীর কি হবে? জীবনের প্রথম প্রেমে পড়লাম আর সেটাও কি অপূর্ণ থেকে যাবে? আবার হুট করে বিয়ে? হ্যাঁ, হুট করি, কারণ মেয়েটা অনেক সুন্দরী, গুণবতী মেয়ে। আর মেয়েটি তোকে ঠিক করতে পারবে, কারণ ও তোর 3 মাসের বড়। তুই ওর উপর জোর প্রয়োগ করতে পারবি না। কি? একে তো হুট করে বিয়ে, তার উপর আবার সিনিয়র। আমার জীবনটা তেজপাতা করে দিবে। চুপ করে বসে থাক, ওরা মেয়েকে নিয়ে আসবে। আধা ঘন্টা হয়ে গেল, এখনো মহারানীর আসার কোনো খবর নাই। না জানি কত আটা ময়দা মাখতেছে। চুপ কর হারামজাদা, ও এমনিতেই অনেক সুন্দরী, মেকআপ করতে হয় না। আচ্ছা, মানলাম। অতপর ৪৫ মিনিট পর মহারানীর আগমন। লম্বা ঘোমটা দিয়ে আসছে, দেখার কোনো উপায় নাই। এসেই আম্মুকে পায়ে ধরে সালাম করে নিল না তো? আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল। বেঁচে থাকো মা, এখন লম্বা ঘোমটাটা সরাও, আমি আমার ছেলের হবু বউকে দেখি। মেয়েটি ঘোমটা সরিয়ে নিল। এ কি দেখছি? মাথা ঠিক আছে তো? না একটা চিমটি কেটে দেখি এটা বাস্তব না সত্য। উফ, অনেক জোরে চিমটি কেটেছি, ব্যথা পাচ্ছি। তাহলে তো এটি কোনো স্বপ্ন নয় রে বালক মেহেদি, এ তো আমার সেই জাদুঘরের হারিয়ে যাওয়া পরী। আর আম্মু ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। ব্যাপারটা মেঘনা চাইতে বৃষ্টির মতো। আহ, পরীকে নীল শাড়িতে যা লাগতেছে, পুরাই মাথা নষ্ট আমার। ইচ্ছে করছে বিয়ে করে এখনই পরীকে নিয়ে হানিমুনে চলে যাই। উফ, পিঠে চিমটি কাটে আবার কে? এই হারামজাদা, কি হয়েছে তোর? হা করে তাকিয়ে আছিস? কি হবে? হ্যাঁ, কিছু না তো, আমি ঠিক আছি। ইস, সবাই কি বুঝে ফেললো নাকি যে আমি পরিরূপের মায়ায় ডুবে গেছিলাম? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আজকে আলিফাকে। সুন্দর তো লাগবেই খালা, বউটা যে আমার, আহা, ভাবতেই কত ভাল লাগে। আচ্ছা মিনারাপা, আপনারা কিছু বলছেন না যে? আমার মেয়েকে কি পছন্দ হয় নাই? এই পরীকে কার না পছন্দ হবে? আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, মিনারা হচ্ছে আমার আম্মুর নাম। ওদিকে আম্মু বলছে পছন্দ হবে না কেন? এরকম রূপবতী মেয়েকে পছন্দ না হবার কোনো কারণই নেই। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে, তোর পছন্দ হয়েছে? তুমি আমার মা, আর তোমার পছন্দই আমার পছন্দ। একটু ভাব নিয়ে বললাম, কারণ একটা মেয়ে যখন জানতে পারে যে একটা ছেলে তাকে অনেক ভালোবাসে, তার প্রতি দুর্বল, তখন মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেয় না। আলহামদুলিল্লাহ মিনারাপা, আপনার ছেলে যখন রাজি তখন বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলা যায়। অবশ্যই, আসছে শুক্রবারেই তাহলে পবিত্র কাজটা করা উচিত, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। আরে না আপা, কোনো সমস্যা নাই। তাহলে আসছে শুক্রবারই বিয়ে। আহা, আমার এত ভালো লাগে কেন? আমার ক্রাশ আমার বউ হবে, বাহ, ভাবতেই কেমন যেন লাগে। আচ্ছা, তাহলে আলিফাকে নিয়ে ভিতরে যান। ওরা ভিতরে যাওয়ার পর আম্মু আমাকে বলে, কি রে, তখন ওইভাবে হা করে তাকিয়েছিলি কেন? বলছিলাম না ও অনেক রূপবতী? তুই তো শুধু জাদুঘরের মেয়েকে নিয়েই পড়েছিলি। আরে আম্মা, এই সেই জাদুঘরের পরী, যাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আর তুমি তার সাথে আমার বিয়ে ঠিক করছো। তুমি খুব ভালো মা, সেরা মা। আই লাভ ইউ আম্মা। হয়েছে, আর ঢং করতে হবে না। অতপর সব কিছু ঠিক হওয়ার পর আমরা আমাদের বাসায় ফিরলাম। ফিরেই বন্ধুদের কল দিলাম মেসেঞ্জার গ্রুপে। আর হ্যাঁ, আমার বন্ধুদের নাম হলো সজীব, বাপ্পি, তন্ময়, বসর, নূরনবী, আরও অনেকেই। কিরে চাস্তো, কি খবর তোর? খুব ভালো চাস তো, সুখবর আছে তোদের জন্য। কি সুখবর আছে? বল দেখি শুনি। শুক্রবার আমার বিয়ে, আর সেটা আমার ক্রাশের সাথে। কি বলিস রে, তোর বিয়ে আবার ক্রাশের সাথে? কখন কি হলো জানতেই পারলাম না। সব জানতে পারবি কাল সকালে। সবাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসবি, ওইখানে সব বলবো ও কেনাকাটা করব। ওকে, ঠিক আছে। পরদিন সকালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে ওদের সবাইকে নিয়ে কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে খেতে বসে
পুরো ঘটনাটা বললাম। ওরা শোনার পর, কস কি? এ তো পুরো সিনেমেটিক কাহিনী, রূপকথার গল্পের মতো। হ্যাঁ তা বলতে পারিস। আচ্ছা শোন, তোরা সবাই কাল সময় মতো চলে আসবি। তোদের ছাড়া আমি বিয়ে করতে যাব না। আমরা সবাই চলে আসব। এখন তাহলে তুই বাসায় যা। ওদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে দিলাম এক ঘুম। আর এই ঘুমেই রাত শেষ। ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। বিয়ের সময় হয়ে আসছে, বন্ধুরা সবাই চলে আসছে। কিরে, গোসল করে রেডি হ তাড়াতাড়ি। গোসল করে রেডি হয়ে সবাই মিলে রওনা দিলাম। 30 মিনিট লাগলো পৌঁছতে। সবাই বিয়ের গেট ধরছে। এখন ওদের আবদার পুরা করে বিয়ের পিঁড়িতে বসতে যেতে হবে। অবশেষে বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল। তারপর আম্মুকে আমরা সালাম করে বাসর রুমে ঢুকবো। ঠিক ওইখানেও গেট ধরছে আবার ওদের আবদার পূরণ করে বউকে রুমে রেখে ছাদে গেলাম বন্ধুদের সাথে একটু বুদ্ধি পরামর্শ করতে। কিরে চাস্তো, এত সময় লাগে বউয়ের কাছ থেকে আসতে? আরে শালা তো পারছে না ওর বউয়ের কোলে গিয়ে উঠতে। তোরা মজা নিচ্ছিস, ওকে নে মজা। তোদের বিয়েতে আমিও মজা নিব। আরে ভাতিজা রাগ করো কেন? আজকে তো একটু মজা করবো আমরা। জামাল পুইয়া রে, তাহলে তুই আমার আগে বিয়েটা করে ফেললি? বছরকে উদ্দেশ্য করে। তো কি তোর মতো বুড়ো হয়ে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করবো নাকি? তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না তো। আমাদের সবার উচিত মেয়েদিকে এখন শুভেচ্ছা জানিয়ে ওর বউয়ের কাছে পাঠানো। ঠিক বলেছিস তুই। তোরা সবাই আমার জন্য দোয়া কর। ওইদিকে আম্মু ডাকছে। এই হারামজাদা, বউ একা বসে আছে, তুই তাড়াতাড়ি রুমে যা। এই রে, অনেক সময় হলো, এবার আসি আমি। শুভ কাজটা সারতে হবে। যা, আর মনে করে বিড়ালটা মারতে ভুলিস না। আরে না কাকা, বিড়ালটাই আগে মারবো। তোরা দোয়া কর, আমি গেলাম। এই বলে আমি বাসর রুমে ঢুকলাম। আমার বুকের হার্টবিট ফাস্ট হয়ে গেছে, পা আর চলছে না। বউ আমার লম্বা ঘোমটা টেনে বসে আছে। আহা কি সুন্দরী বউ আমার। রূপের মায়ায় আমি যে ঘায়েল হয়ে যাচ্ছি। রুমের লাইটটা অফ করে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দিলাম। এ কি শুনেছি, বাসরাতে বউ স্বামীর পা ছুঁয়ে সালাম করে, কিন্তু আলিফা যে করছে না। ও যে আমার সিনিয়র, এই জন্যই সালাম করতে হয়তো লজ্জা পাচ্ছে। ইস, আমার লজ্জাবতী বউটারে। না আর দেরি করে লাভ নেই, এখন যাওয়া যাক বউয়ের কাছে। অবশেষে এক বুক সাহস নিয়ে বিড়াল মারার কথা মাথায় রেখে আস্তে আস্তে ওর কাছে গিয়ে বসলাম। যেমনি ঘোমটাটা সরাতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার হাতটি এক ঝটকায় আমার হাতটি ছাড়িয়ে দিয়ে নিজেই ঘোমটাটা সরিয়ে ফেলল। আহ কি অপরূপ সুন্দরী আমার বউ, যেন পরীর দেশের রানী। চোখে কাজল, বাঁকা দাঁত, ঠোঁটের নিচের তিল, দীঘল কালো ঘন কেশ। উফ, একদম রূপকথা রাজকন্যা। ওদিকে ঘোমটা সরিয়ে ও বলছে, এতক্ষণ ঘোমটা দিয়ে বসে থেকে আমার অস্বস্তি বোধ হচ্ছে। ওর হাতটি ধরতে গেছি, ঠিক তখনই, একদম ধরবি না আমাকে। কি বলছো এসব? স্বামী তার বউয়ের হাত ধরবে না তো কে ধরবে? আর তাছাড়া আমি তোমার স্বামী, তুমি আমাকে তুই করে বলছো কেন? কিসের স্বামী? কে স্বামী? ওর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি বলো এসব? আমি তোমার স্বামী, আজই তো আমাদের বিয়ে হলো। সরি, আমি তোকে আমার স্বামী মানতে পারবো না। তোমার মাথা কি ঠিক আছে নাকি পুড়াই গেছে? হ্যাঁ, এসব কি বলতেছো? মজা করতেছো আমার সাথে? আরে শোন, তোর মতো ছেলের সাথে আমার মজা করতে হবে নাকি? বুঝছি, তুমি আমাকে বোকা বানাচ্ছ। তোর মতো ছেলেকে আমি বোকা বানানোর মতো সময় আমার কাছে নাই। আর আয়নাতে নিজের চেহারাটা কোনোদিন দেখেছিস? হ্যাঁ, একদম গেও ভূত, খ্যাত, কাইল্লা, চামচিকা। কি আছে হ্যাঁ আমার স্বামী হবার মতো? কোনো যোগ্যতা নাই তোর মাঝে। ওর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম। কোনো বউ কখনো তার নিজের স্বামীকে এইভাবে আঘাত দিয়ে কথা বলে না। ওর কথা শুনে আজ অনেক খারাপ লাগছে। কেননা আমার জন্মদাত্রী মা আমাকে কখনো এভাবে বলা দূরে থাক, কালো অবধি বলেনি। আচ্ছা মানলাম আমি অসুন্দর কালো, এটাকে আমি নিজে হয়েছি। এমন তো আমাকে ওই সৃষ্টিকর্তা ভালোবেসে বানিয়েছে। অনেক খারাপ লাগছে, কান্না পাচ্ছে, তবুও এক ফোঁটা জল বের হতে দিচ্ছি না। নিজেকে শক্ত করে ওরে বললাম, আচ্ছা আমি কালো, গেও, ভূত, খ্যাত, চামচিকা, এটাই কি তুমি দেখতেছো? একটিবার আমার ভিতরের ভালোবাসা দেখবে না? তোর ভালোবাসার গুল্লি মারি আমি, তুই আমাকে আপনি করে বলবি? আচ্ছা বলবো। আপনি জানেন, আমি না আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। সেদিন জাদুঘরে দেখার পর থেকে আমি আপনার জন্য পাগল।
দয়া করে আপনি আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার জন্য আমাকে চেঞ্জ করে ফেলবো, তবু আপনি আমাকে কষ্ট দিয়েন না। জীবনের প্রথম কাউকে এতটা ভালোবেসেছি আমি। আপনি আর আমাকে আঘাত করে কথা বলবেন না। আমার ভালোবাসাটা মেনে নেন আপনি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আমার লাইফটাকে স্যাক্রিফাইস করে দিব দরকার লাগলে, তবুও আপনি আমাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করবেন না। সরি, আমি তোকে মানতে পারবো না। কারণ হচ্ছে আমি একজনকে ভালোবাসি। আমাদের 3 বছরের সম্পর্ক, আর ও ডাক্তার। তোর মতো সামান্য মেরিন ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্র না, তাও আবার আমার জুনিয়র তুই। তোরে আমি মানতে পারবো না। ওর সম্পর্কের কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। চোখের কোণে পানি বেয়ে বেয়ে পড়তেছে। চোখ মুছে কান্নাজড়িত কণ্ঠে ওকে বললাম, আচ্ছা আপনার সম্পর্ক আছে, তাহলে এই কথা আগে কেন বলেননি? আমি কি দোষ করেছিলাম? কেন আমার জীবনটা শেষ করে দিলেন আমাকে? আমারও তো আর 10টা ছেলের মতো বিয়ে করে বউকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন ছিল। কেন আপনি আমার সাথে এমন করলেন? আমার কোনো দোষ নেই। আমি কেন তোর মতো ছেলেকে স্বেচ্ছায় বিয়ে করতে যাব? আমার মা আমাকে বলেছে বিয়ে করতে, আর মা ডাক্তারকে মানবে না, তাই আমাকে এত তাড়াতাড়ি হুট করে তোর সাথে বিয়ে বসতে বাধ্য করেছে। আচ্ছা বুঝলাম সব। এখন তাহলে আমার কি হবে? আমি কোন স্বপ্ন নিয়ে বাঁচব? তোর কি হবে সেটা তো আমি জানি না, সেটা তুই জানিস কি করবি। পারলে তুই রিলেশন করে বিয়ে করে নিস। আর হ্যাঁ, তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইবি না, আমার কাছেও আসবি না। আমাকে কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ভালোবাসা এতই সস্তা নাকি যে আজকে আপনাকে ভুলে গিয়ে কালকে অন্যজনের সাথে রিলেশন করে বিয়ে করে ফেলবো? আমি আপনাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতেও বাসবো, কিন্তু কখনো আপনার কাছে ভালোবাসা চাইবো না, কথাটি বলে দিলাম। আর এটাও শুনেন, আপনি নিজেই একদিন আমার কাছে আসবেন, ভালোবাসার ভিক্ষা চাইবেন, কিন্তু সেদিন আমি পাথর হয়ে যাব, ফিরিয়ে দিব আপনাকে, কিন্তু ভালোবাসবো ঠিকই আপনাকেই। একা জীবনটা কাটিয়ে দিব, তবুও ভালোবাসা চাইবো না। আর বললেন না আপনার কাছে যেন স্বামীর অধিকার নিয়ে না যাই। আরে শুনেন, আমি আপনাকে কোনোদিন টাচও করব না। আর যারে ভালোবাসেন তাকে নিয়ে সুখী হয়েন। ডিভোর্স দিয়ে দিব আপনাকে, চাইতেও হবে না। ডাক্তারের ভালোবাসা সত্যি হলে আপনি আমার বউ হবার আগেই ডাক্তার আপনাকে বিয়ে করে নিতে পারত। আপনি একদিন বুঝবেন আর কাঁদবেন, যেমন আজ আমি কাঁদতেছি। আচ্ছা, আর ফালতু বকিস না তো। তুই বসে বসে স্বপ্ন দেখ এই দিনের আশায়। আর ডিভোর্স তুই কি দিতে চাইবি? আমি নিজেই তোকে ডিভোর্সের জন্য বলতাম। তোকে আমার একদমই সহ্য হয় না। এখন ঘুমাবো একটু শান্তিতে। তুই আবার কোনো সুযোগ নিতে আসবি না। আমাকে টাচ করলে তোর আম্মুকে তোর নামে মিথ্যা অপবাদ দিব। ওকে যান, আপনি ঘুমান, আর আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে একটি ফুলের টোকাও দেওয়া হবে না। আমি কিভাবে ঘুমাবো যদি তুই আমার সাথে একই খাটে ঘুমাতে চাস? আপনার সাথে আমি ঘুমাবো? পাগল হইনি আমি, বুঝছেন? আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো, নিচে ডাইনিং রুমে। না, নিচে ডাইনিং রুমে না, তাহলে সবাই সন্দেহ করতে পারে। আজব, তাহলে আমি কোথায় ঘুমাবো? তুই এই রুমেই বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাবি। আচ্ছা আপনি ঘুমান নির্ভয়ে। ওকে, তুইও ঘুমা। শুভরাত্রি। শুভরাত্রি বলেই উনি ঘুমিয়ে গেল। কচু রাত্রি। আমার সবাই বিয়ের প্রথম রাতে বউয়ের ভালোবাসা উপভোগ করে, আর আমার কিনা ডিভোর্সের কথা শুনতে হয়। কত স্বপ্ন ছিল এই বাসর রাতকে নিয়ে, আর হয়ে গেল কি? এটাই আমার কপাল। এসব ভাবতে ভাবতেই আলিফার ঘুমন্ত মুখখানির দিকে চোখ পড়তেই আমি আবার ক্রাশ খেয়েছি। একটা মেয়ে এত সুন্দরী কিভাবে হয়? এত সুন্দরী একটি মেয়ের মনটা এত কুৎসিত কেন? আমার একটু বুঝে না। আমি যে ওরে অনেক বেশি ভালোবাসি, কি করে ওরে ভুলবো? ভুলতে যে হবেই। ওর মুখের উপর চুলকুলি চলে এসেছে, সরিয়ে দিব কি করে? আমি যে কথা দিয়েছি ওরে কখনো টাচ করব না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি, আর কখন রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুটে উঠেছে নিজেও জানি না। আম্মুর ডাকে ঘুম ভাঙে। বৌমা, ও বৌমা, সকাল হয়েছে, এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেহেদিকে সাথে নিয়ে নাস্তা করতে আসো। মা আপনি যান, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। মায়ের সাথে কি সুন্দর করে কথা বললো, আর আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে। ওই গেও ভূত, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চল। জি উঠছি। এরপর ফ্রেশ হয়ে দুইজন একসাথে বের হবার আগে ওরে বললাম, শুনেন, আপনার আর আমার মাঝে কি চলছে এবং কি হতে যাচ্ছে সেটা শুধু আমরাই জানি, আর কেউ যেন না জানতে পারে। আম্মুর সামনে এমনভাবে আমার সাথে কথা বলবেন যাতে আম্মু না বুঝতে পারে আমাদের মাঝে কি চলছে। আচ্ছা ঠিক আছে, চল।
ওকে চলেন। ডাইনিং রুমে চলে আসছি। মাশাল্লাহ, বৌমাকে অনেক সুন্দর লাগছে। আসো মা, আসো, আমার সাথে বসো তুমি। বাহ, কি সুন্দর কথা! এখনই আমার মা আমাকে ভুলে গেছে, নকল বউ মাকে নিয়ে আছে, আবার আদর করে সাথে বসানো হচ্ছে। আমি এখন পর হয়ে গেছি। কী রে মেহেদি, তুই কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? কি বলবো, বলার মানুষ তো এসেই গেছে, এখন আমি না বললেও হবে। ক্ষুধা লেগেছে অনেক, খেতে দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন উঠবো তখন আম্মু বলল, শুনো, আমি চাইছি তোমরা এই মাসের 15 তারিখে হানিমুনে চলে যাও। 1 মাস ঘুরে আসো দুজন। একসাথে থাকলে তোমাদের অনেক ভালো লাগবে। না মা, এখন এসব হানিমুনের দরকার নেই। বিয়েটাই যেখানে মিথ্যা হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাবে, সেখানে হানিমুনের দরকার নেই। কথাটি আসতে বললাম। দরকার নেই মানে কি? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? বিয়ের পর হানিমুন হবে না তা তো মেনে নেওয়া যায় না। হানিমুন হবে, আমি যা বলছি তার বাইরে একটি কথাও বলবি না তুই। হ্যাঁ মা, আপনি ঠিক বলছেন, আমরা হানিমুনে যাব, আপনি যাবার ব্যবস্থা করেন। এই মেয়েটি কি পাগল হয়ে গেছে? নিজেই বিয়ে মানছেন, আবার নিজেই এখন বলছে হানিমুনে যাওয়ার ব্যবস্থা করতে। লজ্জা বলতেই কিছু নাই মেয়েটির। হ্যাঁ বৌমা, সব ব্যবস্থা হয়ে গেছে। আগামী 15 তারিখে তোমাদের ফ্লাইট, আর তোমরা যাচ্ছ লন্ডন। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে আসলাম। রুমে এসে ওরে বললাম, আপনি কি পাগল? নিজেই বিয়েটা মানছেন না, আবার সে আপনি নিজে থেকে হানিমুনে যাওয়ার জন্য রাজি। আরে গাধা, হানিমুনে গিয়ে তো আর আমি তোর সাথে ঘুরবো না। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো ডাক্তারের সাথে ঘুরবো। মানে কি? হ্যাঁ, আপনি এখন আমার বউ, আর তাই আপনি এসব করতে পারবেন না। ডিভোর্সের পর যা মন চাই করবেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা যা, ঠিক আছে, মানলাম তোর এই কথা। ধন্যবাদ। ওয়েলকাম। শোন, আমার কিছু কেনাকাটা করতে হবে, তুই আমার সাথে যাবি। আচ্ছা আপনি রেডি হন, এখনই বের হব। তারপর রেডি হয়ে সোজা তার জন্য মার্কেটে চলে গেলাম। দেখ তো আমাকে কোন শাড়িতে মানাবে। আপনি নীল শাড়িটা নিতে পারেন, নীল শাড়িতে আপনাকে পরীর মতো লাগে। তারপর তার পছন্দ মতো প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে একটি রেস্টুরেন্টে গেলাম। ওরে বললাম, আপনি কি খাবেন অর্ডার দেন, আমি বিল দিয়ে দিচ্ছি। কেন, তুই কিছু খাবি না? আমার মনে এত রং নাই, আমি খাবো না, তাই আপনি খান। ওকে, তাহলে তুই কি করবি? এখন সেলুনে যাব চুলের ট্রিটমেন্ট করাইতে। আচ্ছা যা তুই, আমি খাওয়া শেষ করে বাসায় চলে যাব। তারপর রেস্টুরেন্ট থেকে সোজা জেন্টস পার্লারে চলে আসলাম। পার্লারের বিউটিশিয়ানকে ডেকে বললাম, আমার বউ আমাকে এভাবে অপমান করছে, এখন আপনারা এমন কিছু করে দেন যাতে ও দেখলেই অবাক হয়ে যায়। আরে ভাই, কোনো টেনশন নাই, আপনি বসেন, 1 ঘন্টার মধ্যে আপনাকে স্মার্ট লুক দিব। আপনার দাড়ি ও চুল দুটাই ট্রিটমেন্ট করে আপনাকে হিরো বানিয়ে দেব। তার কথা শুনে অনেক খুশি হয়ে গেলাম। তারপর সে শুরু করে দিল আমাকে আধুনিক স্মার্ট লুক দেওয়ার কাজ। 1 ঘন্টা পর তার কাজ শেষে আমাকে বলল, ভাই, এখন চোখ মিলে আয়নাতে আপনাকে দেখেন, চিনতে পারছেন কিনা? চোখ মেলে আয়নাতে তাকিয়ে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। গেও খ্যাত বলে আমাকে এত অপমান করেছে যে সেও যদি আজ আমাকে দেখে চিনতে পারবে না। আজ আমি আধুনিক যুগের আর 10টা স্মার্ট ছেলের মতো আমিও স্মার্ট, আর কেউ আমাকে আমার লুকের জন্য অপমান করে কটু কথা শোনাতে পারবে না। আজ আমি অনেক খুশি। তারপর পার্লারের বিউটিশিয়ান আমার বিল কত হয়েছে তা জেনে তা পরিশোধ করে। তার সাথে তাকে 500 টাকা বকশিশ দিয়ে আমি পার্লার ত্যাগ করলাম। রাস্তায় যাওয়ার সময় নোটিশ করলাম কয়েকটি মেয়ে আমার দিকে তাকিয়েছিল। এর মানে আমি এখন আর আগের মেহেদি নাই, এখন আমি এক নতুন মেহেদি, যাকে কেউ কখনো বাজে লোকের জন্য অপমান করতে পারবে না। ভাবনার ছেদ পড়ল বাসার সামনে এসে। এবার আমি নিজের মনোভাবকে চেঞ্জ করে বাসায় প্রবেশ করে রুমের দরজায় নক দিলাম। আর 2 বার নক দেওয়ার পর আম্মুর আদেশে আলিফা দরজা খুলতে আসে। দরজা খুলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আলিফা। তুই মেহেদি না? তোর একই পরিবর্তন, চিনতেই পারছি না। খ্যাত থেকে স্মার্ট হয়ে গেলি কেমনে? তোর দিক থেকে তো চোখ সরাতেই পারছি না। আপনার চোখ সরাতে হবে না, আমি সরে যাচ্ছি। সরেন, আমাকে ভিতরে ঢুকতে দেন। আচ্ছা ভেতরে আয়। বলতো তুই এত স্মার্ট হয়েছিস কিভাবে? আগে তো আনস্মার্ট খ্যাত ছিলি। শুনেন, আমি আগে কেমন ছিলাম সেটা আমি ভুলে গিয়েছি।
আর আপনি আমাকে আমার অসুন্দর আনস্মার্ট লোকের জন্য কম ছোট করেন নাই। এখন আর পারবেন না। মানুষ চাইলে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর পরিবর্তনের কারণটা আজীবন মনে রাখে। আমিও মনে রেখে দিয়েছি আমাকে কতটা অপদস্থ করা হয়েছে, তা ভুলবো না কখনো। আর এখন থেকে দেখবেন কিভাবে আমার ভালোবাসাও পরিবর্তন হয়ে যায়। আরে তোর পরিবর্তনে আমার কিছু আসে যায় না, বুঝলি? কারণ আমি আমার ডাক্তারকে ভালোবাসি। বৌমা, তোমরা দুজনে কিসের আলাপ করছো? আর মেহেদি, তোর এত পরিবর্তন কিভাবে? আমি কত বলেছি নিজেকে পরিবর্তন করতে, করিসনি। আর এখন বউয়ের ভালোবাসা পেয়ে এত পরিবর্তন? এমনি হানিমুনে নিয়ে আলোচনা করছিলাম মা। কত বড় মিথ্যা কথাটা বলল ডাইনিটা। আর আমারও যে কথা ভালোবাসা পেয়ে নাকি এমন পরিবর্তন, সত্য কথা যদি জানতো মা অনেক বেশি কষ্ট পেত। যাই হোক, এবার বাস্তবে ফিরে আসা যাক। মা, বিয়ের পর সবাই পরিবর্তন হয়, তাই আমিও হলাম। তাছাড়া আমার বউ যে সুন্দরী, ওর সাথে মানানোর জন্য আমাকে তো একটু পরিবর্তন হতেই হবে, তাই না? তাছাড়া ওরও তো আশা থাকতে পারে যে ওর স্বামী অনেক স্মার্ট হবে, তাই সব কিছু ভেবেই এই পরিবর্তন। বাহ, ভালো লাগলো তোর কথা শুনে। তুই বুঝতে পারছিস তোর বউকে। আচ্ছা, এখন আয় বাবা, খেয়ে বিশ্রাম কর। আচ্ছা আম্মু, আমরা ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম। শোন, আজকে চাইলে তুই বিছানায় থাকতে পারিস, অসুবিধা নেই। তার আর কোনো দরকার নেই, আমার কোনো চাওয়া নেই। সকল চাওয়া পাওয়াকে মাটি দিয়ে দিছি। আমি চাই না কারোর সাথে ঘুমোতে। নিচে থেকে বললাম তো, তাই দাম দিলি না। ওকে, যা ফ্লোরে ঘুমা। জি, আপনি বিছানায় আরাম করে নির্ভয়ে ঘুমান, আমি ফ্লোরেই ঘুমাবো। ওকে, গুড নাইট। দরদ দেখাতে আসছে আমাকে। চাই না কেউ আমার প্রতি দরদ দেখাক। নিজে তো আরাম করে ঘুমাচ্ছে, কষ্ট হচ্ছে আমার। নিজের বাড়ি আর নিজের কিনা বিছানা রেখে ফ্লোরে ঘুমাতে হয়। একেই বলে কপালের নাম গোপাল। যাই হোক, ঘুমিয়ে পড়ি। সকালবেলায় এই মেহেদি, ঘুম থেকে উঠবি না, সকাল হয়ে গেছে তো। কি হয়েছে? হ্যাঁ, কেবলই তো ঘুমিয়েছি, বিরক্ত করবেন না যান। আর চোখে পরীকে দেখে নিলাম। ভেজা খোলা চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে ওকে। দূর, কী ভাবছি এসব, ওরে নিয়ে এত ভেবে লাভ নেই। এখন ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে সরাসরি নাস্তা করতে চলে গেলাম। আমার সামনে বসছে আলিফা। আমি খাওয়ার পাশাপাশি ওকেও দেখছি। বিষয়টা ও বুঝতে পারে। এই খাবারের সময় অন্যদিকে তাকাতে নেই, খেয়ে ওঠো। মা সাথে, তাই আজ বউ ভালোবেসে সুন্দর করে একটা কথা বলল। এতদিনের বিবাহিত জীবন অতিবাহিত করার পর মাকে দেখানোর জন্য বলা হলেও এতেই আমি ভালোবাসা খুঁজে নিয়েছি। খাওয়া শেষে মা বলল, তোমরা সব কিছু গুছিয়ে ফেলো, আজ বিকালেই তোমাদের হানিমুনের ফ্লাইট। ওয়াও মা, এটা তো খুশির কথা। আমি এক্ষুনি যাচ্ছি সবকিছু গোছাতে। এই তুমিও আসো, আমাকে হেল্প করবে। আমাকে উদ্দেশ্য করে বলল কথাটা। আচ্ছা চলো। মনে মনে ভাবছি বউটা এত ভালো হলো কেমনে। আজ ওর কথাতে শুধু ভালোবাসা লেগে আছে। যাই হোক, আমাদের সব কিছু গোছানো শেষ। আমরা এখন রেডি, বের হব। আমাদের সাথে আম্মু যাবে, আমাদের এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে। সাথে ফ্রেন্ডরাও আছে। অবশেষে 1 ঘন্টা পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এই নে বাবা, তোদের দুজনের টিকিট। সাবধানে রাখ, আর গিয়ে পৌঁছালেই জানাবি। আচ্ছা মা, আমাদের জন্য দোয়া করবে। সাবধানে যাস, আর কোন দরকার পড়লে জানাতে ভুলবি না। আর হানিমুন থেকে আসার সময় সুখবরটাও নিয়ে আসবি। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো। আর মা, তুমি নিজের প্রতি খেয়াল রাখবে, ঠিক মতো ওষুধগুলো খাবে। কোনো কিছু দরকার হলে আমার বন্ধুদের বলবে। আর শোন বন্ধু, তোরাও ভালো থাকিস আর দোয়া করিস। এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজন প্লেনে আমাদের সিটে গিয়ে বসলাম। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। সবাই হা করে তাকিয়ে আছে, আমার দেখে সহ্য হচ্ছে না। তুমি জানলার পাশে এসে বসো। হুট করে আমার প্রতি এত প্রেম কোথা থেকে আসলো? আর ওরা তাকালেই আপনার কি? আপনি তো আমাকে মানেন না আপনার স্বামী হিসেবে। এটা বুঝবে না তুমি। একটা মেয়ে একটা ছেলেকে ভালো না বাসলেও সেই ছেলের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। আর হ্যাঁ, তুমি এখন থেকে আমাকে আর আপনি করে না, তুমি করে বলবে, না হলে সবাই ভাববে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন তাই হবে। আপনি যা বলেন মানে কি? হ্যাঁ, তুমি বলবা। ওকে, তুমি যা বলো। তারপর প্লেন উঠতে শুরু করলো। এদিকে এক সুন্দরী এয়ার হোস্টেস এসে আমাকে বলল, এই যে শোনেন, আপনি তো মেহেদি, আর উনি আপনার স্ত্রী আলিফা সোহাব। হ্যাঁ কি বলবেন বলেন।
আলিফাকে দেখিয়ে সুন্দর করে বললাম, আলিফা তো জ্বলে পড়ে মরছে, আমার অনেক ভালো লাগছে। জি, আপনাদের সিট বেল্ট লাগান। আর এই যে আপনাদের নাস্তা খেয়ে নিন, আর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। আর একটা কথা, আপনাকে অনেক স্মার্ট লাগছে। ওকে ঠিক আছে, আমি প্রয়োজনে আপনাকে ডাকবো। এদিকে বউ তো জ্বলতেছে আগুনের মতো। এই কুত্তা হারামি, এয়ার হোস্টেসের সাথে তুই আর কোনো কথা বলবি না। যা বলার আমি বলবো, কথাটা মনে থাকে জানো। আমি ওরে রাগানোর জন্য যেই না এয়ার হোস্টেসকে ডাক দিতে যাব, আলিফা আমাকে অমনি ধরে বলল, এই কুত্তা, তোকে না কেবলই বললাম তুই এই মেয়েকে ডাকবি না, তাহলে কেন ডাকলি? আমার কথা কি মাথায় ঢোকেনি, নাকি মেরে ঢোকাতে হবে? এই ছাড়ো না, সবাই দেখছে, সবাই কি বলবে বলো তো? ছেড়ে দাও, তোমার স্বামীর মান সম্মান কি তুমি ক্ষুণ্ণ করতে চাও? যে দেখার দেখুক, তাতে আমার কি? আমি আমার জুনিয়র স্বামীকে শাসন করব। কার কি? হ্যাঁ, একদম চুপচাপ থাকবে। কারোর সাথে কথা বলো তো দূরে থাক, তাকাবেও না। আচ্ছা জো হুকুম মহারানী, আমি আর কারো দিকে তাকাবো না, শুধু আমার এই পরীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, আর তোমার রূপের মুগ্ধতায় নিজেকে ডুবিয়ে নিব। এই যাও তো দুষ্টু, এভাবে বলবে না, আমার লজ্জা লাগে, আর পরে তোমার প্রেমে পড়ে যাব। ওর হাতটি ধরে বললাম, সমস্যা নাই তো, স্বামীর প্রেমে তো স্ত্রী পড়বে। কিন্তু আমি যে ডাক্তারকে ভালোবাসি, ওরে ভুলতে পারবো না আমি। আমি তোমাকে এত বেশি ভালোবাসা দিব যে তুমি ডাক্তারকে ভুলে গিয়ে আমার ভালোবাসায় ডুব দিতে চাইবে। আচ্ছা দুষ্টু, এখন চুপচাপ করে বসো। এয়ার হোস্টেস আপু, দয়া করে একটু এদিকে আসবেন। জি ম্যাম, বলুন। আপনি এখন থেকে যা কথা বলার আমার সাথে বলবেন, আমার স্বামীর সাথে কোনো কথা বলতে হবে না। কিন্তু ম্যাম। কোনো কিন্তু নেই, আমি যা বলছি তাই করবেন। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেই। আচ্ছা ম্যাম, ঠিক আছে। তুমি এভাবে না বললেও পারতে। আমি কিভাবে বলবো না বলবো সেটা তোমার বলে দিতে হবে না। চুপ করে বসে থাকো আমার দিকে তাকিয়ে। আচ্ছা, ব্যাপারটা বুঝছি না, ও কি প্রেমে পড়লো আমার? হঠাৎ করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যাই হোক, আমি এত কিছু ভাবতে পারবো না, বরং ওর দিকে তাকিয়ে ওর রূপের মুগ্ধতায় ডুবে যাই। অতপর 3 ঘন্টা শেষে প্লেন অবতরণ করলো। এই আমার হাত ধরে নিয়ে নামো তো। একা একা চলে যাচ্ছে বউকে রেখে, কত বড় কলিজা। আচ্ছা আসো। তারপর আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা বালির রিসর্টের কাছাকাছি একটি হোটেলে গিয়ে উঠি। হোটেলটি খুব নিরিবিলি জায়গায়, সমুদ্রের সাথে, তাই বারান্দা থেকে সমুদ্রের ভিউটা উপভোগ করা যায়। আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর আজ সমুদ্র সৈকতে যাইনি। এসেই বাসায় ফোন দিয়ে আম্মুকে ও বন্ধুদের জানিয়ে বারান্দায় বসে সমুদ্রের তীরে আশ্রে পড়া ঢেউ আর সমুদ্রের ভিউটা উপভোগ করছি। এমত অবস্থায় এই আর কতক্ষণ বসে বসে থাকবো? আসো, ডিনার করে এসে গল্প করব। ওকে চলো। তারপর দুজন একসাথে হাতে হাত মিলিয়ে চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষ করে দুজন 2 কাপ কফি নিয়ে বারান্দায় বসে সমুদ্রের মনোরম পরিবেশটা উপভোগ করতেছি। দেখছো সমুদ্র কত সুন্দর? কালকে আমরা ব্রেকফাস্ট করে সৈকতে চলে যাব। আচ্ছা বউ, যাব। তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার চোখে ল্যাপটানো কাজল, দীঘল কালো কেশ, ঠোঁটের নিচের তিল আমাকে কিল করে নিচ্ছে। তোমার চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। আমার ইচ্ছে করছে আজ তোমার মাঝে ডুবে যেতে। ইস, এভাবে বলিও না। আসো, আজ তোমাকে আমি আমার করে নিব। আজ আমার খুব ভালো লাগছে। আজ আমি আমার বউয়ের ভালোবাসা একদম কাছ থেকে উপভোগ করব। তারপর সোজা চলে গেলাম বেডরুমে। আসো, কাছে আসো। মাতাল হয়ে ওর নেশায় ডুবে যাওয়ার জন্য কাছে চলে গেলাম, একদম কাছে। ওর নিঃশ্বাস আমার মুখে আর আমার নিঃশ্বাস ও মুখের উপর পড়ছে। এই সরো, কিচ্ছু হবে না। আমার পাশে চুপ করে ঘুমিয়ে পড়বে, কোনো দুষ্টুমি নয়। দ্যাট ভাল লাগে না। এই সময় কেউ এমন কথা বলে? নিজেই বলল ওর করে নিবে, এখন আবার নিজেই বলে কিনা কিছু হবে না। এটা কেমন ভালোবাসা? ধ্যাত, ভাল লাগে না। ঘুমিয়ে পড়ি, যা হবার কাল হবে। সকালে ওর চিমটি খেয়ে ঘুম শেষ। এই উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করে বিচে যাব। আচ্ছা আমি আসছি ফ্রেশ হয়ে। আর এত জোরে কেউ চিমটি দেয় নাকি? অনেক লাগছে। এইটুকুতেই লাগছে, আরো ব্যথা অপেক্ষা করতেছে। জাস্ট ওয়েট মেহেদি, ওয়েট। কি বিড়বিড় করতেছো? কিছু না, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে বালির একটি কফি শপে গেলাম। এখানে অনেক ভালো কফি পাওয়া যায়, যা বিশ্বের সেরা মানের কফি, এবং এখান থেকে এগুলো সাপ্লাই দেওয়া হয়। আর এই কফি এক জাতের পচা মাছের থেকে বানানো হয়। এটি শুনে আমার আর কফি খেতে ইচ্ছে করছে না, তবু এখানে আসছি, আর এখানে নামকরা কফি না খাইলে তো হবে না। তারপর দুজনে কফি খেয়ে বিচের দিকে রওনা দিলাম। দেখছো বিচটা কত সুন্দর?
পানি একদম ফ্রেশ, নিচের বালি দেখা যাচ্ছে, এত পরিষ্কার। এই চলো না একটু দুজনে ভিজে গোসল করে যাই। না, এখানে না, এখানে সবচেয়ে আকর্ষণীয় পিঙ্ক বিচে গিয়ে ভিজবো। আচ্ছা চলো তাহলে আমরা পিঙ্ক বিচেই যাই। তারপর আমরা একটি স্পিড বোটে করে পিঙ্ক বিচে গেলাম। ওয়াও জোস, কত সুন্দর বিচ, একদম পিঙ্ক। আর এই জন্য এই বিচের নাম পিঙ্ক বিচ। ওকে চলো, সুইম কস্টিউম পরে আমরা সাঁতার কাটবো। ওকে। তারপর দুজনে সুইম কস্টিউম পরে পানিতে নেমে পড়লাম। অনেক ভালো লাগছে আমার আজকে। এই চলো না আমরা এই পাশে যাই, এই পাশে মানুষ আছে, ওই পাশে কেউ নেই, নিশ্চয়ই ওই পাশের পানি আরো বেশি পরিষ্কার। আচ্ছা চলো। আমরাই শুধু, আর কেউ নাই এখানে। সাগরের উত্তাল ঢেউ আশ্রে পড়েছে বিচে, ভিউটা জোস, আর সাথে সুন্দরী বউ, সব মিলিয়ে নিজেকে সিনেমার হিরো মনে হচ্ছে। এই আমি একটু ঝিনুক কুড়াবো, আমার অনেক শখ এটি। আচ্ছা যাও। আমি সাঁতার কাটতে লাগলাম। থাকতে থাকতেই হুট করে একটি বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে তীরে ফেললো। তারপর আমি মাথা উঁচু করে দেখি 5 জন বখাটে গুন্ডা টাইপের লোক আমার সামনে দাঁড়িয়ে। আমি উঠে যেতে লাগলেই একজন কাঁধে হাত রেখে বলে, কোথায় যাবেন ভাই? আমার বউকে নিয়ে এখন হোটেলে ফিরবো। কেন জানি তাদের আমার সুবিধার মনে হচ্ছে না, তাই চলে যেতে চাইলাম। ভাই আপনি মনে হয় ভুলে গেছেন, এখানে কেউ আসলে আর ফিরে যেতে পারে না। কথাটি শুনেই আমার গা শিউরে ওঠে। চুপসে যাওয়া কণ্ঠে বললাম, কি বলছেন ভাই? যেতে পারবো না? কেন আসছি? যখন তখন যেতেও পারবো। সিগারেটে জোরে টান দিয়ে আমার মুখে ধোয়া ফু দিয়ে বলল, এই বিষ পিঙ্ক বিষ হলেও আজ তোর জন্য এই বিষ ডেড বিষ। বুঝতে আর দেরি হলো না, এরা গুন্ডা আমাকে ফেলে হয়তো আমার বউকে নিয়ে চলে যাবে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি আলিফা কোথাও নেই। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি পালানোর চেষ্টা করার আগেই হায়নার দল আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রাণপণে চেষ্টা করলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পেরে উঠলাম না 5 জনের সাথে। অনেকক্ষণ মারার পর তারা ভাবছে আমি মারা গিয়েছি, তাই বখাটে গুন্ডাদের লিডার করে যেন ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আলিফা একটি লোকের সাথে হাসতে হাসতে এই গুন্ডাদের কাছে আসলো। লোকটি আর কেউ না, আলিফার প্রেমিক ডাক্তার নিলয়। কাজ খতম হয়েছে? হ্যাঁ বস, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি। আহারে বেচারা, কি ভয়ঙ্কর মৃত্যুটাই না দেখতে হলো। 2 দিনের দেখানো মিথ্যা ভালোবাসায় সব ভুলে গেছিল। লাশটাকে এই সমুদ্রে ভাসিয়ে দে, আর নে তোদের পারিশ্রমিক। এসব কি দেখছি, কি শুনলাম আমি? আমার ভালোবাসায় আমার মৃত্যুর কারণ? আমি কি দোষ করেছিলাম? শুধু ভালোবেসেছিলাম। আমি তো নিজেই ওর লাইফ থেকে সরে যেতে চেয়েছি, আর ও কিনা আমাকে এভাবে মিথ্যা ভালোবাসার লোভ দেখিয়ে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। এত নিষ্ঠুর হয় কিভাবে একটা মানুষ? চলে গেল ওরা দুজন, আর বকাটেরা আমাকে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করে আমাকে ভাসিয়ে দিল। তারপর আমার আর কিছু মনে নাই। তারপর হঠাৎ একদিন আমার জ্ঞান ফিরে আসে, আর নিজেকে একটা চারকোনা দেয়ালের মাঝে আবিষ্কার করি। কিন্তু আমি এখানে কি করে আসলাম? কে আমাকে নিয়ে আসলো এখানে? আর আমার তো বাঁচার কথা ছিল না, তাহলে আমি কিভাবে বেঁচে আছি? হয়তো কেউ আমাকে উদ্ধার করে সেবা দিয়ে বাঁচিয়েছে। আল্লাহ চাইনি আমার মৃত্যু। আমার যে ফিরতে হবে, প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমি তো উঠতে পারছি না। তার মানে কি আমি আর হাঁটতে পারবো না? ভাবতেই 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ করে একজন লোকের আগমন। মাঝবয়সী, মাঝারি উচ্চতার, দেখে মনে হচ্ছে ডাক্তার হবে। তার মানে এই ডাক্তার আমার চিকিৎসা করছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ আসলো, আর ডাক্তারকে কি যেন বলল আমি বুঝতে পারলাম না, কারণ আমি বাঙালি আর এরা তো ইন্দোনেশিয়ান, তাই তাদের কথা আমার বোধগম্য নয়। তারপর ডাক্তার কাছে এসে আমাকে ইশারা করলো উঠে বসতে, কিন্তু আমি যে উঠতে পারছি না। এত বাজেভাবে আমাকে মেরেছে ওই হায়নার দল যে আমি উঠতে পারছি না। আমার কোনো হাত পা নাড়াতে পারছি না। আমি কি কখনো সুস্থ হব না তাহলে? আর আমি কবে আমার মায়ের কাছে যাব? হয়তোবা ওই কালনাগিনী গিয়ে বলেছে আমি আর বেঁচে নেই। আমার মা কেমন আছে, কি করছে, কিছু জানার উপায় নেই। আর ওদিকে কালনাগিনী সম্ভবত ডাক্তারকে বিয়ে করে সুখের সংসার করছে। সুখ সবার কপালে থাকে না। আজ আমি বেঁচে থাকার পরও মৃত। আমার কোনো ক্ষমতা নেই হাতে। আজ আমি অসহায়। আমার ফোন, টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিছে। আমি কবে সুস্থ হব, আর কবেই বা মায়ের কাছে ফিরে যাব? হয়তো মা এতদিনে ছেলের মিথ্যা মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছে, আর হয়তো মনেও নেই আমাকে। ডাক্তার তার ব্যাগ থেকে ওষুধ বের করে খাইয়ে দিয়ে বৃদ্ধ লোকটাকে কী যেন বলে চলে গেলেন। অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু খাবো কি করে? ইশারা দিলাম বৃদ্ধকে, বৃদ্ধ সাড়া দিল।
তাকে হাত মুখের দিকে দিয়ে বোঝালাম আমার খিদে পেয়েছে। তারপর বৃদ্ধ গেলেন আর আমার জন্য খাবার নিয়ে এলেন। এগুলো কি সামুদ্রিক জলচোদ্ভিদ প্রাণী? মনে হচ্ছে কোনো রকম সিদ্ধ করা। হয়তো আমি এতদিন যাবৎ এসবই খেয়ে আসছি। তারপর বৃদ্ধ তাদের নিজস্ব ভাষায় কাউকে ডাকলেন। কিছুক্ষণ পর একটি তরুণী দেখতে সাদা বর্ণের খাটো করে এগিয়ে আসলো। বৃদ্ধের কাছ থেকে খাবারগুলি নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। বিদঘুটে স্বাদ, বমি চলে আসার উপক্রম, তবুও আমি খেয়ে যাচ্ছি, কারণ আমাকে বাঁচতে হবে। আর বেঁচে থাকার জন্য যে খাবার আনুক আমি তাই খেয়ে নিব। পেট ভরে খেয়ে নিলাম। তারপর মেয়েটি আবার চলে গেল। এভাবে রোজ আমাকে মেয়েটি খাওয়ানোর পর চলে যায়। এর মধ্যে অনেক দিন কেটে গেল। আমি এখন দাঁড়াতে পারি, হাঁটতেও পারি। মেয়েটি আমাকে ধরে ধরে হাঁটায়। আর ইতিমধ্যে মেয়েটির নামও জানা হয়ে গেছে। মেয়েটির নাম নীরা, মুসলিম সম্প্রদায়ের মেয়ে। ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। আর বৃদ্ধ হলো এই মেয়েটির দাদা। থাকতে থাকতে এই পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি, এখানকার ভাষাও রপ্ত করে নিয়েছি। এখন তাদের সাথে আমার ভাবের আদান প্রদান করতে কোনো সমস্যা হয় না। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। এখন মীরা আসবে আমাকে খাওয়াতে। আসবো ভেতরে? স্থানীয় ভাষাকে বাংলায় অনুবাদ করা হলো এখন থেকে। হ্যাঁ আসো, অনেক ক্ষুধা লাগছে, আজ পেট ভরে খাবো। আর তুমিও আমার সাথে খাবে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আজ আমিও না হয় খাবো। মেয়েটি খুবই ভদ্র, সহজ সরল, মিষ্টি ব্যবহার। এরকম মেয়ে জীবনসঙ্গী হবে সে খুবই ভাগ্যবান। আমি মেয়েটিকে আমার বোনের মতোই দেখি, আর মেয়েটিও আমাকে ভাইয়ের দৃষ্টিতে দেখে। তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আর এসব খাইতে আমার কোনো সমস্যা হয় না, বরং আরও ভালো লাগে। ও চলে গেল, আমিও দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। আজ 1 বছর যাবৎ আমি এখানে আছি। এখন আমি পুরোপুরি সুস্থ। সময় হয়েছে ফিরে যাওয়ার। আর এর মধ্যে নীরার দাদাও পৃথিবী ছেড়ে চলে গেছে। নীরার আপন বলতে কেউ নাই, তাই আমি ওরে নিয়ে দেশে ফিরে যাব, কারণ ও আমার জন্য যা করেছে তার ঋণ শোধ করা যাবে না কখনো। তাই ওকে সাথে নিয়ে ঋণের বোঝা কমাতে চাই। দাদা দেশে যাবা কবে? যাবো রে বোন, আগে কাজ করে টাকা জোগাড় করি। হ্যাঁ, যা শুনলেন তা একদম ঠিক। আমি এখন কাজ করি একটি হোটেলে, যা বেতন পাই তা দিয়ে দুজনের জীবন কেটে যায় কোনো রকমে। আর দেশে যাবার জন্য কিছু করে টাকা জমাই। অতপর আরও 6 মাস অতিবাহিত হবার পর আমরা দেশে যাবার জন্য প্লেনের টিকিট সংগ্রহ করেছি। আজ নিজের জঙ্গলি রূপকে পরিবর্তন করে আসছি, আবার সে আগের মেহেদি হয়ে গেছি। দাদা আমার আজ সত্যিই খুব খুশি লাগছে। কেন রে বোন, তুই আজ এত খুশি, কারণটা কি? এই যে দাদা, আজ আমি তোমার সাথে তোমার দেশের তোমার বাসায় যাব। আমার তো কেউ নেই, ছোটবেলায় বাপ মা মারা গেছে অসুখে। দাদার কাছে বড় হয়েছি। তারপর একদিন দাদা তোমাকে সমুদ্র মাছ ধরতে গিয়ে উদ্ধার করে আনে। তারপর থেকে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলেছি। দাদাও চলে গেল, এখন আপন বলতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমার সাথে যেতে পারবো, তোমার মাকে নিজের মা করতে পারবো। মায়ের আদর তো পাওয়া হয়নি কখনো, তোমার মায়ের আদর পেয়ে সেটা ভুলে যাব। তাই আজ আমার জন্য অনেক সুখের দিন। পাগলিটা এসব বলে কেঁদে দিয়েছে, বড্ড ইমোশনাল। এই পাগলি, কাঁদছিস কেন? তোর সাথে আমি আছি না, তোকে কখনো কষ্ট পেতে দিব না। তুই যে আমাকে আমার বিপদের সময় রক্ষা করেছিস, আর আমার মা মানে তোর মা। তুই অতীতের সব কষ্ট ভুলে যাবি। আমার মা যখন সব জানবে তখন তোকে অনেক আদর করবে। চোখের পানি মুছে ফেল, আর কাঁদবি না। জানিস না তুই কাঁদলে আমার ভালো লাগে না। দাদা কোথায়? আমি কাঁদছি না তো। দেখো এই যে আমি আজ কত খুশি। এটা তো সুখের কান্না ছিল দাদা, আমি আর কাঁদবো না। এই তো লক্ষ্মী বোন আমার। আচ্ছা দাদা রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। তারপর 2 ভাই বোন বের হব। আচ্ছা বোন, রেডি হচ্ছি। কিছু সময় পর দাদা বের হও, দেখো তোমার বোনকে কেমন লাগছে। তোমার কিনে দেওয়া বাঙালি কাপড় পরেছি আজ। বাহ, তোকে তো আজ অনেক সুন্দর লাগছে, একদম বাঙালি। সুন্দর তো লাগবেই, বোনটা যে হিরো ভাইয়ের। দাদা তোমাকে আজ নায়কের মতো লাগছে। তাই নাকি? নায়িকা কি পাবো তাহলে? পাবে না মানে? সিরিয়াল লেগে যাবে। যে মেয়ে আমার ভাইকে পছন্দ না করবে তার চোখ নষ্ট। পছন্দ যদি করতো বোন, তাহলে কি আমার সাথে এমন দুর্ঘটনা ঘটতো? চুপ করো তো, তোমাকে না কতবার বলেছি ওইসব আর মনে আনবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন দুর্ঘটনা না ঘটলে তুমি তো তার মনটা বুঝতে পারতে না। আর সব থেকে বড় কথা, আমি দাদাকে পেতাম না। তাই যা হবার হয়েছে তা ভুলে যাও। আচ্ছা বোন, আমি ভুলে গেলাম। এখন চল আমরা বের হই। ওকে দাদা, চলো। তারপর আমরা এয়ারপোর্টে এসে আমাদের ফ্লাইটের প্লেনে গিয়ে উঠি। অতঃপর 3 ঘন্টার যাত্রা শেষে প্রিয় জন্মভূমিতে প্লেন অবতরণ করলো। 1.5 বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম। আজ আমার চেয়ে খুশি হবার মতো আর কেউ নাই।
তারপর ট্যাক্সি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দাদা তোমাদের দেশ তো অনেক সুন্দর, চারিদিকে সবুজের সমারোহ, কি সুন্দর লাগছে। তোমাদের দেশ মানে কি? বলো আমাদের দেশ। ও সরি দাদা, আমাদের দেশ। রাগ করবে না, ভুলে বলে ফেলছি। আচ্ছা, সব কিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। 1.5 বছরে অনেক উন্নত হয়ে গেছে আমাদের দেশের। আর কতক্ষণ লাগবে বাসায় যেতে দাদা? এই তো আর 10 মিনিট। অবশেষে আমি আমার বাসার সামনে। বাসাটা একদম নিস্তব্ধ হয়ে আছে আমার অভাবে। দরজাতে নক করবো কি বোন আমাকে দেখে কি চিনতে পারবে? না জানি আমাকে ভুলে গেছে। দরজা খুলে হয়তো চোখের ভুল ভেবে আবার লাগিয়ে দিবে, না হয় ভূত ভেবে চিৎকার করে উঠবে। আরে দাদা কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, তুমি নক করেই দেখো। সব ভাবনা ঝেড়ে ফেলে নক করলাম। দরজা খুলে দেখতে আমি অবাক, মনে হলো সামনে আলিফা দাঁড়িয়েছিল। তাহলে আবার কোথায় চলে গেল? আমি ভুল দেখছি হয়তো। দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার জননী, চেহারার একই হাল, চেনা যাচ্ছে না। পাগলদের মতো হয়ে গেছে। মা আমাকে দেখে বলে, কে? দেখতে তো মেহেদির মতোই লাগছে। কে তুমি বাবা? যা বলেছিলাম তাই হলো। মা আমাকে চিনতে পারছেন না। অবশ্য না চিনতে পারাটাই স্বাভাবিক, কারণ সকলের কাছে আজ আমি মৃত। মা, আমি তোমার ছেলে মেহেদি। আমার ছেলে? আমার ছেলে তো ওপরে চলে গেছে আমাকে রেখে। স্বার্থপর ছেলে, মাকে সাথে নিয়ে যায়নি। মা কিছুতে বিশ্বাস করছে না যে আমি মেহেদি। আমি কি করে মাকে বিশ্বাস করব যে আমি তার সেই ছেলে মেহেদি? ও হ্যাঁ, মনে পড়ছে। মা আমাকে নিজে গলায় হার পরিয়ে দিয়েছে ছোটবেলায়। সব কিছু হায়নারা নিয়ে গেলেও ওটা নিতে পারিনি। আমি আস্তে করে শার্টের ভেতর থেকে হারটা বের করে মাকে দেখিয়ে বললাম, দেখো এই হার, তুমি আমাকে তোমার নিজের হাতে পরিয়ে দিয়েছো। এবার তো বিশ্বাস করো আমি তোমার ছেলে। হ্যাঁ তাই তো, তুই আমার ছেলে বাবা। জড়িয়ে ধরে কপালে চুমু দিল ছোটবেলার মতো করে। জানিস, তোর মৃত্যুর খবর শোনার পর আমি স্ট্রোক করেছিলাম। বেঁচে ফিরবো কখনো ভাবিনি। বৌমা যখন বলেছিল যে সন্ত্রাসীরা তোকে মেরে সমুদ্রে বিশাল ঢেউয়ের সাথে ভাসিয়ে দিয়েছে, তখন আমি কথাটি শুনে স্ট্রোক করেছিলাম। কখনো ভাবিনি যে তোর দেখা পাবো। আজ আমি অনেক খুশি বাবা। আজ যে মহা খুশির দিন। বাবা, তোর সাথে এই মেয়েটিকে? ও মা, ওর নাম নীরা। ওর আর ওর দাদুর ওসিলায় আমি আজ বেঁচে গেছি। ওর দাদু আমাকে সমুদ্রের তীরে ভেসে আসতে দেখে তারপর আমাকে উদ্ধার করে ওরা দীর্ঘ 1 বছর চিকিৎসা ও আমার সেবা করে আমাকে বাঁচিয়ে তুলছে। ওর মা বাবাও ছোট থাকা অবস্থায় মারা গেছে, আর কিছুদিন আগে বৃদ্ধ দাদাও না ফেরার দেশে চলে যায়। তাই ওর আপন বলতে আমি ছাড়া কেউ নেই, এই জন্যই আমি ওকে সাথে নিয়ে আনছি। কে বলছে ওর কেউ নেই? ও আমার ছেলের জন্য যা করেছে তার ঋণ শোধ করতে পারবো না আমি। কিন্তু ওরে আমি আজ থেকে আমার নিজের মেয়ে মনে করব। এছাড়া আমার তো কোনো মেয়েই নেই। ভালোই হলো, একটা মেয়ে পেলাম। আমিও ওকে এই কথা বলেছি। কিন্তু ও যে কোনো কথা বলছে না। ও যে ইন্দোনেশিয়ান, তাই বাংলা বুঝতে পারছে না। আমি ওকে তোমার বাংলা ভাষার কথাগুলো ওর ভাষায় বুঝাবো। আচ্ছা, তাহলে তুই ফ্রেশ হয়ে আয়, আর আমিও ওকে আমার সাথে নিয়ে যাই। আচ্ছা মা, ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আমি ঘুমাতে চলে গেলাম, আর আম্মুও নীরাকে নিয়ে ঘুমাতে চলে গেল। দীর্ঘ 1.5 বছর পর নিজের বাসায় ঘুমাবো, কিন্তু কেন জানি বারবার মনে হচ্ছে আমার কাছাকাছি কেউ আছে যে আমাকে প্রতি মুহূর্তে ফলো করছে। দূর এসব মনের ভুল। দিলাম এক লম্বা ঘুম। এক ঘুমে রাত গড়িয়ে দিন হয়ে গেছে। নীরার ডাকে ঘুম ভেঙে যায়। দাদা ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসবে। আচ্ছা যাবো না, আমি আসছি। আচ্ছা আমি গেলাম, তুমি তাড়াতাড়ি আসো। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর মাকে বললাম, মা সবাইকে আজ ডিনারে ইনভাইট করো, যেন আমাকে দেখে চমকে যায়। আচ্ছা ঠিক আছে, আজ তোর বন্ধুদের আত্মীয় স্বজনদের ইনভাইট করব। ওকে। তারপর আমি আমার রুমে গেলাম। ভাবলাম এখন বাইরে যাব না, রাতে সবাইকে চমকে দিব। কাল থেকে বের হব, এখন বরং ছাদে যাই, রুমে আর ভালো লাগছে না। তারপর সোজা ছাদে চলে গেলাম। ছাদের যে পাশে কাঠগোলাপের গাছ, ওই পাশে গিয়ে অতীতের সব কথা ভাবতে থাকলাম। আলিফার কথা অনেক বেশি মনে পড়ছে। না জানি কেমন আছে, ভালোই আছে হয়তো ডাক্তারের সাথে, কিন্তু কেন মনে হচ্ছে আমার সাথে কেউ আছে যে আমাকে ফলো করছে। মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকাতে কিছুই তো নেই, তাহলে এসব আমার মনের ভুল। কিন্তু চিলেকোঠার রুমের কর্নারে কিসের যেন শব্দ হচ্ছে। যা আছে কপালে ওইখানে কি আছে আমাকে দেখতেই হবে। এগিয়ে গিয়ে দেখে আমি ভয় পেয়ে গেলাম। একটি সাদা ছেঁড়া শাড়ি পরে একটি মহিলা দাঁড়িয়ে আছে।
উস্কো খুস্কো চুলগুলি উঠছে, জীর্ণ শীর্ণ দেহ, কি যেন বিড়বিড় করে বলতেছে। আমি কিছু না ভেবে মাকে ডাকলাম, মা ও মা ছাদে আসো তো। মা হাজির হয়ে বলল, কি হয়েছে? এই অসময়ের ছাদে কি করিস? আর আমাকে ডাকলি কেন? ছাদে ওই অচেনা পাগলির মতো দেখতে কে ওইখানে দাঁড়িয়ে আছে দেখো তো। আচ্ছা, সরে দাঁড়া, আমাকে দেখতে দে। ও, ওকে চিনিস নাই? আমি তো তাকে দেখিই নাই, চিনবো কেমনে? মনে হচ্ছে পাগলি। তাহলে দেখ। দেখি অবাক, ও আর কেউ না, আমার পরি, যাকে আমি অনেক ভালোবাসতাম। আর আমার ভালোবাসার দুর্বলতাকে পুঁজি করে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চেয়েছিল। কিন্তু মা, ওর এই অবস্থা হলো কি করে? তুই কিছুই জানিস না। কি জানি না, আমি খোলাসা করে বলো শুনি। শুন তাহলে, তোর উপর সন্ত্রাসী হামলায় ওর কোনো হাত নেই। যা করার ওই ডাক্তার করেছে। কি বলতেছো? আমি নিজ কানে শুনেছি। ওকে দিয়ে ডাক্তার এসব বলতে বাধ্য করেছে। আর তোকে মারার কোনো ইচ্ছেই ছিল না ওর। তাহলে আমার সাথে এসব ঘটলো কি করে? ও যখন তোর সাথে হানিমুনে যায়, তখন ও আস্তে আস্তে তোর প্রতি দুর্বল হতে থাকে। আর ওই ছেলের সাথে ঠিকমতো কথাও বলে না, ওই ছেলেকে ইগনোর করতে থাকে। আর ছেলেটি এসব মেনে নিতে পারেনি, তাই ওই ছেলেও ইন্দোনেশিয়া চলে যায় আর সন্ত্রাসীদের টাকা দিয়ে কবজা করে, তোর উপর আক্রমণ চালায়। এটা যখন আলিফা জানতে পারে, তখন তোকে বাঁচাতে চায়, কিন্তু ছেলেটা আলিফাকে ব্ল্যাকমেল করে, আলিফাকে বাধ্য করে ওসব বলতে। তারপর আলিফাকে দেশে এনে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে। আলিফা কিছু বলেনি? আলিফা অনেক বলছে, ভিক্ষে চেয়েছে ছেলেটার ভালোবাসা, কিন্তু ছেলেটা বলে ও নাকি আলিফাকে ভালোই বাসেনি, শুধুমাত্র ব্যবহার করার জন্য এসব করেছে। আলিফা এসব শুনে অনেক কান্নায় করে আর তোর জন্য আফসোস করে। ও তখন বুঝতে পারে ছেলেটি ওর জন্য ভুল ছিল। ছেলেটা অনেক নির্যাতন করে আমাদের বাসার সামনে এনে ফেলে দিয়ে চলে যায়। তারপর আমি বাইরে বের হলে ওকে উদ্ধার করি আর ওর মুখে সব ঘটনা শুনি। ও তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে আর পাগলামি শুরু করে দেয়। সুইসাইডও করতে গিয়েছিল, আমি বাধা দিয়েছি। এরপর তোর শোকেই মেয়েটি আস্তে আস্তে পাগল হয়ে যায়, ঠিকমতো খায় না, ঘুমায় না, শুধু তোর কথা বিড়বিড় করে বলে একা একা। নিজের অজান্তেই আমার চোখের পানি বের হয়ে আসলো। আমি যখন চেয়েছি বুঝেনি, আর এখন আমাকে এত ভালোবাসে। একদম চিনার উপায় নেই কি হয়েছে শরীরের অবস্থা। কত সুন্দরী ছিল আর কি হয়ে গেল। মা, ওরে চিকিৎসা করাওনি সুস্থ করে তোলার জন্য? অনেক চিৎকার করেছি, কোনো লাভ হয়নি। ডাক্তার বলেছে ও কোনো দিন সুস্থ হতে পারবে না। তবে কি মা, কোনো সুযোগ আছে নিশ্চয়ই? আমি ওকে সুস্থ করে তুলবই। ওকে সুস্থ করার উপায়টি হলো ভালোবাসা। মানে? হ্যাঁ, একমাত্র ভালোবাসার দ্বারা ওকে সুস্থ করা সম্ভব। ভালোবাসা পারে না এমন কিছুই নেই। ভালোবাসা পেলে বনের হিংস্র পশুও পোষ মানে। তাই একমাত্র ভালোবাসা দিয়েই ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সত্যি? তাহলে তো আমিই পারবো ওরে সুস্থ করে তুলতে, কারণ আমি ওরে অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটি হৃদস্পন্দনের সাথে ও মিশে গেছে। হ্যাঁ, আমারও বিশ্বাস তুই পারবি। দোয়া করো মা, আমি যেন আমার ভালোবাসা দিয়ে ওরে আবার আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। দোয়া করি বাবা, তুই সফল হো। কিন্তু আরেকটি কাজ যে আমাকে করতেই হবে মা। কি কাজ সেটা? আমার ভালোবাসার এই অবস্থার জন্য যে দায়ী, তাকে তো আমি ছেড়ে দিব না মা। হ্যাঁ বাবা, ওই জঘন্য মানুষটিকে বোঝাতে হবে যে কারো ভালোবাসাকে পুঁজি করে জীবন ধ্বংস করে দেওয়ার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক হয়। মা, তুমি শুধু দোয়া করো, আমি ওর প্রতিশোধ নিবই। এখন ওরে নিয়ে চলো রুমে। আচ্ছা, আমি আর নীরা নিয়ে আসছি। তারপর রুমে আসি, মা আর নীরা ওরে নিয়ে আসে। ওর কি অবস্থা! ওকে গোসল করিয়ে পরিপাটি করে রাখতে হবে। এতদিন একা ছিলাম তাই পারতাম না, এখন তোরা আসছিস, এখন পারবো। না মা, কাজটা আমি একা নিজে করতে চাই। আমার ভালোবাসা দিয়ে ওরে সুস্থ করতে হবে, তাই আজ থেকে ওর যাবতীয় কেয়ার আমি করব। তাহলে
আরও ভালো, কিন্তু তুই কি পারবি একটা মেয়ের যাবতীয় কেয়ার করতে? ভালোবাসার জোর থাকলে সব পারা যায়। আমি ওরে ভালোবাসি, ওর স্বামী আমি, তাই আমাকে যে পারতেই হবে। আচ্ছা বাবা, যা তুই ওকে নিয়ে। ওরে সাথে নিয়ে আসলাম রুমে। আমার সামনে বসিয়ে রেখে দৃষ্টি না ফেলে ওরে দেখেই গেলাম। ভালোবাসার মানুষকে কাছ থেকে দেখাটা অনেক বেশি আনন্দের। পাগলিটার কিছু মনে পড়ছে না, শুধু খিলখিল করে হাসছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অনেক আকুতি জমে আছে। অনেক কিছু বলতে চাইছে হয়তো, কিন্তু মানসিক ভারসাম্য না থাকায় পারছে না। ওরে বললাম, এই পরি চলো তোমাকে গোসল করিয়ে আনি। আমি গোসল করব না, আমি তো পড়ি তাই গোসল করব না। তুই কর গোসল আর যা সর। আমার কাছে আসবি না, আমাকে ধরবি না। ওরা না আমাকে অনেক অত্যাচার করেছে, অনেক ব্যথা। আমি গোসল করব না, তুই গোসল কর, তুই পাগল। ওর কথা শুনে নিজের অজান্তেই দু চোখের কোণ বেয়ে অঝরে জল ঝরতে থাকে। এত সুন্দরী পরিষ্কার পরিপাটি থাকা আমার পরীর আজ এই নির্মম অবস্থার জন্য দায়ী ওই ডাক্তার। আমি ছাড়বো, খোদার কসম। আমি ওকে বুঝিয়ে দিব মানুষের জীবন নিয়ে খেলা করা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই তুই কি জানোস, আমার না জুনিয়র পিচ্চি স্বামী ছিল, ওরা আমি শেষ হতে দেখেছি। তোর স্বামী তোরই সামনে বসে আর তুই আজ চিনছিস না? যাই হোক, ওরে জোর করে গোসল করাতে নিয়ে গেলাম, যদিও ও যেতে চায়নি। সুন্দর কেশগুলিও কেমন মৃতপ্রায় হয়ে গেছে যত্নের অভাবে। তারপর নিজ হাতে ওর ওই চুলে শ্যাম্পু করে দিলাম। চুলগুলো যেন আবার আগের হারানো সতেজতা ফিরে পেল। ভালো করে ওরে গোসল করিয়ে দিয়ে নিজ হাতে সেই প্রথম যেদিন নীল শাড়িতে দেখেছিলাম আর প্রেমে ডুবে গেছিলাম সেই শাড়িটাই পরিয়ে দিলাম। পাগলিটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল। ওর চোখের ভাষা বলছিল আমাকে আমি যেন নিজ হাতে ওকে শাড়ি পরিয়ে দেই। ভালোবাসার মানুষের কেয়ার করা ও যে অনেক বড় পাওয়া। আমার খুব ইচ্ছে ছিল ওর চুলে আমি শ্যাম্পু করে দিব, ওরে শাড়ি পরিয়ে দিব, কপালে টিপ পরিয়ে দিব। প্রতিটি ইচ্ছে এখন পূর্ণতা লাভ করেছে, কিন্তু এই পূর্ণতা ও উপভোগ করতে পারছে না। হাত ভরে মেহেদি এঁকে দিলাম। আজ আমি আমার ভালোবাসাতে ওকে রাঙিয়ে নিলাম। অপরূপ সুন্দর লাগছে ওরে। ওর চুলের ঘ্রাণে আমি আজ মাতাল হয়ে যাচ্ছি। তারপর ওকে বিছানায় বসিয়ে দিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে ও শাড়ির সাথে ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে আমার রুমে নিয়ে যাই। মাশাল্লাহ, বৌমাকে আজ সে প্রথম দিনের মতো লাগছে। কতদিন পর এইভাবে দেখছি। তুই পারবি বাবা, তোর ভালোবাসা দিয়েই সব কিছু জয় করতে পারবি। চল এখন লাঞ্চ করবি। নিজ হাতে তুলে ওরে খাইয়ে দিলাম। ও কেন যেন কোনো রকম বাধা দিচ্ছে না। ও হয়তো এই ভালোবাসা পেতে চেয়েছে। ওরে খাইয়ে আমিও খেয়ে আবার দুজন রুমে চলে আসি। এই তুই কি আমাকে বিয়ে করবি? তোরে আমার পছন্দ হয়েছে, তুই খুব ভালো। বিয়ে তো অনেক আগে করছি, তবে হ্যাঁ, ও সুস্থ হলে আবার বিয়ে করে নিব। তারপর ওরে বললাম, হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করবই। তুই আমার জামাই হবি? আমার শরম করতেছি, তুই সর। পাগলিটা লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে একদম লাল টুকটুকে হয়ে গেছে। লজ্জা পেলে যে ওরে আরও বেশি কিউট লাগে আজ বুঝতে পারলাম। দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো। বিকালবেলায় ছাদে যেতে ওর ভালো লাগে, তাই আমি ওরে নিয়ে ছাদে যাই। এখানে কেন আসলি আমাকে নিয়ে? এখানে আমার এই বেলায় আসতে ভালো লাগে, কিন্তু আমার সাথে না কেউ আসতোই না। তুই আসলি আমাকে নিয়ে, আমার সাথে কি প্রেম করবি তুই? আজ থেকে প্রতিদিন এই সময় তোমাকে আমি ছাদে নিয়ে আসব। আর তোমার সাথে আমি প্রেম করব সুন্দরী। আচ্ছা তাহলে তুই এখন এইখান থেকে লাফ দে। আরে পাগলি, তাহলে যে আমি মরে যাব, তোমার সাথে প্রেম করব কেমনে? ও মরে যাবি লাফ দিলে? থাক তাইলে তুই আমার সাথে আমার হাত ধরে বসে থাক। তারপর ওর হাত ধরে বসে থেকে বিকাল শেষে সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আবার রুমে চলে এলাম। রুমে এসে ওরে নাস্তা করিয়ে বললাম, এখন তুমি একটু ঘুমাও। কেন, তুই কি এখন চলে যাবি আমাকে রেখে? আমাকে রেখে যাস নি, আমার সাথে থাক। তোর সাথে থাকলে আমার ভালো লাগে। আরে আমি যাব না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ঘুমাও, আমি একটু বেলকনিতে গিয়ে বন্ধুদের সাথে কথা বলবো। অনেকদিন হলো ওদের সাথে কথা বলিনি। আমি ঘুমাবো কেমনে? আমার ঘুম আসে না। তুই ঘুম পাড়িয়ে দিবি আমায়? বল, দিবি না? আমার পরীর কথা কি আমি ফেলতে পারি? তারপর ওরে ঘুম পাড়িয়ে কপালে একটা কিস দিয়ে
বেলকনিতে যাব যখন ঠিক তখনই দেখি পাগলিটা আমার পাঞ্জাবির এক প্রান্ত ধরে ঘুমিয়ে আছে। এখন তো ছাড়াতে গেলেই ঘুম ভেঙে যাবে। বন্ধুদের সাথে কথা আজ বাসায় আসলেই বলবো নি, এখন বরং আমি ওর মাথার পাশে বসে থাকি। ঘুমন্ত চেহারা যে কতটা নিষ্পাপ আর সৌন্দর্যে মোড়ানো সেটা পরীকে এভাবে কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না। ওর কাজল কালো হরিণী চোখ, দীঘল কালো ঘন কেশ, ঠোঁটের নিচের তিল আর পরনে নীল শাড়ি আমাকে প্রতি মুহূর্তে নতুন করে ওর প্রেমে ডুবিয়ে দিচ্ছে। আমি যে সৌন্দর্যে মাতাল হয়ে যাচ্ছি, কিছু না ভেবে ওর কোমল হাতটি আমার হাতে রেখে দিয়ে কপালে একটি ভালোবাসার প্রতীক এঁকে দিলাম। আর তখনই ওর ঘুমটা ভেঙে যায় আর আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। ছাড়বো না এখন। দেখি কেমনে যাস তুই। আমার কপালে কি করলি বলে দেবো তুই পচা। এই ছাড়ো, আর সবাইকে বলবা কেন? আমি তো তোমাকে ভালোবাসি তাই কিস করেছি। তুই পচা। আমি ঘুমিয়ে গেলে সুযোগ পেয়ে এসব করছিস। আমাকে না বলে আমি তোর আম্মুকে বলে দেবো। এই না পাগলি, নিজেদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তের কথা কাউকে বলতে নাই। কেন বলতে নাই? বললে কি তোকে তোর আম্মু মারবে? মনে মনে এই পাগলির সাথে মোটেও পাগলামি করা যাবে না, করলেই বিপদ। তার থেকে বরং ওর কথাতেই সাড়া দেই। হ্যাঁ, আম্মুকে বললে আমাকে অনেক মারবে। আর আমাকে আম্মু তোমার সাথে প্রেম করতে দিবে না, তোমার সাথে থাকতেও দিবে না। ঠিক, তাহলে বলবো না। এই তো ভালো মেয়ের মতো কথা। আমি ভালো আর তুই পচা। আচ্ছা আমি পচা, তুমি অনেক অনেক ভালো, খুশি হও এবার। আমি অনেক বেশি খুশি। তুই আমাকে একটা জিনিস দিবি? হ্যাঁ অবশ্যই দিব, বলো কি চাও। আমার একটা পুতুল কিনে দিবি? ওই পুতুল দিয়ে আমি খেলবো। হায় রে পাগলি, পুতুল নিয়ে খেলবে কয়েক বছর পর ওর বাচ্চা, আর এখনও বলে ও নিজেই খেলবে। কি আর করার, সুস্থ হবার আগ পর্যন্ত পাগলামি সহ্য করতেই হবে। আচ্ছা কাল তোমাকে পুতুল কিনে দিব। তুই পচা না, খুব ভালো। তুমিও পাগলি। এদিকে আবার সবার আসার সময় হয়ে গেছে, আর মাকে বলছি আমার কথা গোপন রেখে আসতে বলতে, যাতে ওরা দেখে চমকে যায়। দাদা সবাই চলে আসছে, তুমি ভাবিকে নিয়ে নিচে চলে আসো। আচ্ছা তুই যা, আর কাউকে আমার কথা বলবি না, আমি তোর ভাবিকে নিয়ে আসছি। কোথায় যাবি আমাকে নিয়ে? নিচে ডাইনিং রুমে যাব। আচ্ছা, আমার হাত ধরে নিয়ে যাবি? বউয়ের হাত ধরে যেভাবে নিয়ে যায় ওইভাবে? ওইভাবেই নিব। ওদিকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে কথা বলছে। আর হ্যাঁ, আজকে আমার জন্মদিন ছিল, তাই সবাইকে আজ বাসায় ইনভাইট করা হয়েছে। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো। সবাই তো জানো আজ মেহেদির জন্মদিন। হ্যাঁ জানি, আজ যদি ও আমাদের মাঝে থাকতো তাহলে অনেক ভালো লাগতো। সবাই মিলে একসাথে কত আনন্দ করতাম। তা ঠিক। আর হ্যাঁ, তোমরা সবাই চোখ বন্ধ করো কিছুক্ষণের জন্য, একটা সারপ্রাইজ আছে। আচ্ছা বন্ধ করলাম আমরা চোখ। আলিফাকে নিয়ে ওদের সামনে চুপচাপ বসলাম। এইবার সবাই চোখ খুলতে পারো। সবাই চোখ খুলে অবাক হতভম্ব হয়ে গেছে, তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। মেহেদি, তুই কিভাবে এখানে বেঁচে আছিস তুই? আর আমরা সবাই ভেবেছি আমাদেরকে চলে গেছিস। না রে বন্ধু, তোদের সবাইকে রেখে কি করে যাব? আল্লাহ নিজেই হয়তো এটা চাইনি, তাই বাঁচিয়ে রাখছে। তোরে অনেক অনেক মিস করছি রে বন্ধু। এখন আর মিস করতে হবে না, আমি এসে গেছি। সবাই আবেগপ্রবণ হয়ে গেছে। সবার সাথে অনেক দিন বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে বার্থডে উদযাপন করলাম। সবাই বলো সারপ্রাইজটা কেমন ছিল? আন্টি, পৃথিবীতে এর থেকে বড় সারপ্রাইজ আর হতে পারে না। হারানো বন্ধুকে ফিরে পাওয়া যে অনেক আনন্দের, আর তাও আবার এমন একটা স্পেশাল দিনে। এখন তোমরা নিজেরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা আন্টি। কিরে, তোরা সবাই কেমন আছিস তাহলে? এতদিন তো বেটা কেউই ভালো ছিলাম না, তবে এখন অনেক ভালো আছি বন্ধু, তোকে ফিরে পেয়ে। ঠিক বলেছিস। তো তোরা কি বিয়ে টিয়ে করে ফেলছিস? না চাস্তো, বিয়ে করিনি, তবে এখন তুই আসছিস তাই বিয়ে করা হবে। কারে, মারিয়াকে নাকি আবার অন্য কেউ? মারিয়াকেই। জানিস না তো, তন্ময়ের পুষ্পিতার সাথে সব ঠিক হয়ে গেছে। আমার কপালটাই খারাপ, রাত্রিকে পাইলাম না। আরে রাত্রি নাই তো কি হয়েছে, দিন তো আছে। ভাবি তো দেখি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় সুস্থ হয়ে গেছে, ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলছি।
এই ভালোবাসাটাই আমার হলো না, মিম আমাকে বুঝলোই না। চিল কাকা, মিম বুঝবে, টেনশন নাই। আলিফা সুস্থ হলে ওরে দিয়ে সবার ফিটিং করাবো। ওনারা কারা? কখন থেকে তুই কথা বলছিস আমার সাথে না বলে? ওরা সবাই আমার বন্ধু। ও আচ্ছা। মা আসো, সবাইকে খাবার দিয়ে যাও। মা এসে সবাইকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে ডাক্তারের ব্যাপারে ওদেরকে বললাম। তুই কোনো চিন্তা করিস না, ওই বেটা বজ্জাতকে উচিত শিক্ষা দিব। তার আগে বল, এই মেয়েটিকে আগে তো কখনো দেখিনি। তারপর সবাইকে পুরো ঘটনা খুলে বললাম আর নীরার পরিচয়ও দিলাম। ও আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে নীরাকে দিয়েই কাজ হবে, ডাক্তারকে উচিত শিক্ষা দেওয়া যাবে। না, ও পারবে না, এ দেশের ব্যাপারে ওর অভিজ্ঞতা নাই। নীরাকে বুঝিয়ে বললাম, ও বলল পারবে। তাহলে তো হলোই, এখন সব ব্যবস্থা করি। আচ্ছা। তারপর সবাইকে বিদায় জানিয়ে আলিফাকে নিয়ে রুমে আসলাম। এখন কি করবি, ঘুমাবি নাকি? না, এখন তোমাকে ছাদে নিয়ে গিয়ে গান শোনাবো। সত্যি? তাহলে এক্ষুনি চল। ওকে। তারপর ওকে নিয়ে ছাদে আসি। ওর শিউলি ফুল খুব পছন্দ, তাই আজকে আমি ওকে শিউলি ফুলের মালা গেঁথে দিলাম আর বেলি ফুলের মালা খোপায় বেঁধে দিলাম। ও অনেক খুশি হয়েছে আজ। ওর এই হাসি মুখ দেখার জন্য আমি রোজ শিউলি ফুলের মালা আর বেলি ফুলের মালা নিজ হাতে গেঁথে ওর খোপায় বেঁধে দিব আর বেলকনিটা কাঠগোলাপে ভরিয়ে দিব। কাঠগোলাপের সাধার মায়ার মাঝেই আমার ভালোবাসা খুঁজে নিবে। তারপর ওকে নিয়ে এসে আমার বুকে ওর মাথা রেখে ঘুম পাড়িয়ে দিলাম। ওর ঘুমন্ত মিষ্টি মুখটা দেখে কপালে একটি চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নীরার ডাকে ঘুম ভাঙে। দাদা আর কত ঘুমাবে? এবার উঠে ফ্রেশ হয়ে ভাবিকে নিয়ে নিচে আসো। পরীকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। এদিকে নীরা এখন বাংলা শিখে গেছে, মোটামুটি সব কিছু বুঝে বলতে পারে। নীরা, আজ তাহলে তোর কী কাজ জানিস? হ্যাঁ দাদা, খুব ভালো করেই জানি। আর কাজটা যেন সঠিকভাবে সঠিক উপায়ে করতে পারি, তার জন্য পরিকল্পনাও করে ফেলছি। বাহ, খুব ভালো কাজ। তাহলে আজ সকালে শুরু করে দে। আচ্ছা দাদা। নাস্তা শেষ করে আলিফা ও নীরাকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকদিন পর বাসা থেকে বের হলাম, সেটাও আবার কিনা দীর্ঘদিন পর দেশে এসে। নীরাকে সব কিছু বুঝিয়ে দিয়ে ডাক্তারের ক্লিনিকে পাঠিয়ে দিয়ে আমরা দুজন ওখান থেকে চলে এলাম। সেদিকে ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন, ধন্যবাদ। বসেন। আর আপনার কি সমস্যা বলেন? আমার তো সমস্যার শেষ নেই, অনেক রকম সমস্যা। সমস্যা নেই, বলেন সব। আমার রাতে ঘুম হয় না, বুকের বাপাসটা চিনচিনে করে ব্যথা করে। রোজ রাতে স্বপ্ন দেখে আমার এক ডাক্তারের সাথে ঘুরতে বের হয়েছি। এইগুলোই আমার সমস্যা। পেয়েছি, এই মেয়েকে পাঠানো খুব সহজ হবে। এই মেয়েই আমার পরবর্তী টার্গেট। একে দিয়েই নিজের একাত্মিত্ব দূর করে পরে ছুঁড়ে ফেলে দিব। আচ্ছা, আপনি টেনশন করবেন না, এই ঔষধগুলি নিয়মিত খাবেন। আর এই নেন আমার নাম্বার, ওষুধ খেয়ে ফলাফল জানাতে ভুলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আর হ্যাঁ, আপনি অনেক স্মার্ট। ইস, কপাল খুলে গেল, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। ওহ তাই, ধন্যবাদ, আপনিও অনেক রূপবতী। ধন্যবাদ, আসি এবার, আবার দেখা হবে। আসুন। ইস, কাজ হয়েছে, আবার দেখা হবে। আরও কত কি হবে। আলিফাকে নিয়ে সবুজ প্রকৃতিতে উপভোগ করে বাসায় ফিরলাম। দাদা, কাজ তো হয়ে গেছে, বেটা পচাত নাম্বারও দিয়েছে। এবার শুধু ফোনটা দিব আর কাজটা হয়ে যাবে। দোয়া রইল বোন, তুই পারবি। তারপর লাঞ্চ করে দুপুরে লম্বা ঘুম শেষ করে বিকালে ছাদে গেলাম পরীকে নিয়ে। আজ বিকেলটা অনেক সুন্দর, দক্ষিণা মৃদু বাতাস, আকাশে রঙিন ঘুড়ির মেলা, সত্যি অনেক ভালো লাগছে। আরে পাগলি, দেখছি সুস্থ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, অনেক সুন্দর। তারপর দুজনে মিলে গল্প করে সন্ধ্যা শেষ করে রুমে ফিরে আসি। কিছুক্ষণ পর মা খেতে ডাকে। তারপর দুজনে খেয়ে এসে বেলকনিতে এসে চায়ের কাপে চুমুক দিচ্ছি। আর ওইদিকে এখন ফোন দেই বেটা পচাতকে। ফোন ধর তাড়াতাড়ি। কে আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন কে আমি? আহা, আপনি আপনার পরিচয় না দিলে কি করে বুঝবো আপনি কে? আর এখানে ভুলে যাওয়ার কথা আসছে কেন? আমি আপনার পেশেন্ট নীরা। ফোন দিতে বলে এখন নিজেই ভুলে গেছেন? আরে না, আমি তো আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। সত্যি আমার ফোনের জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ সত্যিই। কেন, আপনার ফোনের জন্য অপেক্ষা করতে পারি না নাকি আমি?
না মানে আমার ফোনের জন্য তো কেউ অপেক্ষা করেনি কখনো, তাই বললাম। কেউ করেনি তো কি হয়েছে, আজ থেকে না হয় রোজ আমি অপেক্ষায় থাকবো। এভাবে বলবেন না, প্রেমে পড়ে যাব। সমস্যা নেই তো। আপনার স্ত্রী কষ্ট পাবে। দূর, কি যে বলেন, আজ পর্যন্ত প্রেম করতেই পারলাম না, আর স্ত্রী তো অনেক দূরের কথা। তাহলে তো ভালো, ডাক্তারের প্রেমে পড়ে গেলেও সমস্যা নেই। সত্যি আমার অনেক ভালো লেগেছে, একদিনেই এত প্রেম। ও কেন, একদিনে প্রেম হতে পারে না? বিশ্বাস করতে না পারলে বাই। এই না, বিশ্বাস করি, ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আজ থেকে আমায় আপনি না, তুমি করে বলবে। তুমি বললে তোমাকে বউ বলে ডাকতে পারি? আপাতত তুমি ঠিক আছে। আচ্ছা বেবি, কি করো তুমি? তোমার সাথে কথা বলি বাবু। তুমি কি করো গো? আমিও তোমার সাথে কথা বলছি, আমার কাজই তো এটা। অনেকক্ষণ কথা শেষে আচ্ছা বাবু, এখন ঘুমাও। আর 5টা মিনিট থাকো প্লিজ। চুপ, আর 1 সেকেন্ডও না, এক্ষুনি ঘুমাও। গুড নাইট। ওকে বেবি, গুড নাইট। এদিকে বর্ষরের ফোন। কিরে, হঠাৎ রাতের বেলা ফোন দিলে আমাকে কি মনে করে? না মানে তোর সাথে কিছু কথা বলার ছিল। কি কথা বল? শোনার পর রাগ করতে পারবি না। আরে না, তুই আমার বন্ধু, তোর কথাতে আমি রাগ করব না। তাহলে শোন, নীরাকে আমার প্রথম দেখাতে ভালো লাগছে, প্রেমে পড়ে গেছি, ওকে আমি বিয়ে করতে চাই, তোর যদি কোনো আপত্তি না থাকে। আরে এটা তো খুশির কথা, তুই নীরাকে ভালোবেসে ফেলছিস। তাই তো বলি, সেদিন রাতে নীরাকে দিয়ে ডাক্তারকে শায়েস্তা করানোতে তুই না করেছিলি। আমার কোনো আপত্তি নেই। তুই তোর পরিবারকে আমার আম্মুর সাথে কথা বলতে বল, বিয়ের দিন তারিখ তারাই ঠিক করবে। আচ্ছা বন্ধু, ধন্যবাদ তোকে। আর হ্যাঁ, তোর বোনকে বিয়ে করবো বলে তোকে ভাইজান বলে ডাকতে পারবো না। আরে সমস্যা নেই, আমরা আগে থেকে বন্ধু, তাই ভাইজান বলার দরকার নেই, তুইটাই বেস্ট। আচ্ছা বন্ধু, তাহলে এখন রাখি। আর নীরাকে বলে দিস ডাক্তারের থেকে যেন নিজেকে নিরাপদে রাখে। ওকে বলবো, এখন ঘুমা, গুড নাইট। তারপর আমার পাগলি বউকে বললাম বিয়ের কথা। বাহ, বিয়ে মানে কত মজা, তাই না? তাহলে আমরাও বিয়ে করে ফেলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাও। আচ্ছা, তুইও ঘুমা আমার সাথে। ওকে, গুড নাইট। তারপর ঘুমের শেষে সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে ডাক্তারকে শায়েস্তা করার ফাইনাল পরিকল্পনা করে নীরাকে শিখিয়ে দিয়ে একসাথে বের হলাম। প্রতিমধ্যে ডাক্তারের ফোন। বেবি, তুমি কোথায়? বাবু, আমি তোমার দেওয়ার ঠিকানায় আসছি। ওকে, তাড়াতাড়ি আসো বেবি। এদিকে সজীবকে পুলিশ নিয়ে সময় মতো যে রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছে ডাক্তার আর অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিছে, সেখানে হাজির হতে বলি। নীরাকে ভিতরে পাঠিয়ে দিয়ে আমিও আলিফা পাশে অবস্থান করি। বেবি আসছো? বাবু, আসলাম। তাহলে চলো শুরু করা যাক। নীরা কথাটি শুনে ঠাস করে ডাক্তারকে থাপ্পড় লাগিয়ে দেয়। তুই কি ভাবছিস আমাকে লম্পট চরিত্রহীন? তোকে আজ মেরেই ফেলবো। কি বলছো বেবি এসব? আসো শুরু করি। আমি সামনে গিয়ে বললাম, কি শুরু করবি রে বাইনচোদ? তুই কিভাবে বেঁচে আছিস? তোর তো বাঁচার কথা না? তোকে শায়েস্তা দেওয়ার জন্যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। কথাটি শোনার পর ডাক্তার পকেট থেকে একটি ছুরি বের করে নীরার গলাতে ধরে বলে, একদম কোনো সমস্যার সৃষ্টি করতে পারবি না, নয়তো এই মেয়েকে শেষ করে দিব। সাথে সাথে পুলিশ ওকে চারপাশ থেকে ধরে ফেলে হাতে হাতকড়া লাগিয়ে দেয়। কারণ আমরা আগে থেকে পুলিশ আর রেস্টুরেন্টের লোকজন নিয়ে আড়ালে লুকিয়ে এসব লক্ষ্য করছিলাম। বিষয়টা আলিফা বুঝতে পেরে কেমন যেন সব কিছু আগের মতো ঠিক করে নিয়ে বলে, ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেলবো আমি। ওর জন্য আমার জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে গেছে। ও আমার ক্ষতি করেছে, ওকে আমি আজ খুন করে ফেলবো। এ কি, আলিফা দেখি পুরো সুস্থ হয়ে গেছে। না আপু, আপনার কিচ্ছু করতে হবে না, ওর উপযুক্ত শাস্তিও পেয়ে যাবে, আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমরা ওকে নিয়ে গেলাম। বলি তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি এখন সুস্থ। তুমি আমাকে ক্ষমা করে দাও মেহেদি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, এর কোনো ক্ষমা হয় না। তবুও আমি আজ তোমার কাছে ক্ষমা চাইছি। তোর পাগলি, তুমি হলে আমার বউ, তাই আমি সব ভুলে গিয়েছি, কিছু মনে রাখিনি। না গো, তবু আমি অপরাধী। তুমি বলো, আমাকে ক্ষমা করে দিয়েছো?
আচ্ছা পাগলি, আচ্ছা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ধন্যবাদ। আর আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে কথাটি 1.5 বছর আগে বাড়িতে পিঙ্ক বিচে বলার জন্য আমি একটু আলাদা হয়েছিলাম। কখনো ভাবিনি যে তার জন্য এভাবে 1.5 বছরের জন্য আলাদা হয়ে যাব। ওইসব অতীতের কথা বাদ দিয়ে কি বলতে চাও বলে ফেলো, আমার আর কৌতূহলে শেষ হচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি। থাকবে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে? বিপদে আপদে সবসময় পাশে থাকবে? আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি পরি। আর হ্যাঁ, আমি তোমার হাসি মুখের জন্য সব করতে পারবো। তাহলে করছো না কেন? কি করছি না? গাধা, জড়িয়ে ধরো আমাকে। বলার সাথে সাথে শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। প্রায় 2 বছর বিবাহিত জীবনে এই প্রথম ওকে জড়িয়ে ধরেছি। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ যা কখনো ভোলা যায় না। এটা এক অন্যরকম ভালো লাগা। ওর মাথা একদম আমার বুকে মিশে গেছে। আমার হৃদস্পন্দনগুলি খুব কাছ থেকে অনুভব করেছি পড়ি। কপালে একটি কিসও করে দিলাম, কিন্তু পাগলিটা করতে পারছে না, কেননা ও আমার পিচ্চি বউ। ওই কুত্তা, নিচু হবি নাকি হাঁটুতে মারতে হবে জায়গা মতো? তাহলে তখন এমনিতেই নিচু হয়ে যাবি। এই কি বলো, হাঁটু মারলে তোমারই লোকসান। যাই হোক, আমি মাথা নিচু করছি, তারপর আর কি, ও আমার কপাল একটা দিয়ে দিল। আচ্ছা, এই মেয়েটিকে? তারপর ওকে সব বললাম বুঝিয়ে। তাহলে তো ভালোই, ননদও পেয়ে গেলাম। হ্যাঁ, আর আমিও তোমার মতো একটা সুন্দরী ভাবি পেলাম। আচ্ছা হয়েছে, এখানে আর সময় নষ্ট না করে শপিংয়ে যাওয়া যাক, বিয়ের প্রস্তুতি নিতে হবে যে। হ্যাঁ চলো। ওমা, ননদ দেখি লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা নারীর ভূষণ। হ্যাঁ জানি গো ননদিনী। চুপ করো, এখন শপিং মলে চলে আসছি। তারপর বিয়ের যাবতীয় কেনাকাটা করলাম। এই পাঞ্জাবিটা পরে দেখো তো। ওর পছন্দ মতো আমি একটি পাঞ্জাবি নিয়ে নিলাম, আর আমার পছন্দ মতো শাড়ি নিল। কেনাকাটা শেষ করে সোজা বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেয়ে রুমে আসলাম। এই শোনো, কাল তো নীরার বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছো ঠিক মতো? সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে গো গিন্নি, আপনার ভাবতে হবে না। গুড বয়। গুড বয় নাকি গুড স্বামী? সরি গো, আমার ভালো স্বামী। হয়েছে, এখন ঘুমাও, কাল তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে বিয়ের। আচ্ছা, আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। ওকে। তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুম। সকালে আমি সবাইকে নিয়ে কাজে লেগে পড়েছি, আর মনে মনে ভাবছি, ইচ্ছা ছিল বন্ধুর বিয়ে তোর সাথে কনের বাড়িতে যাব, কত মজা করব, কিন্তু তার হলো কোথায়। নিজের বোনের সাথে বিয়ে দিচ্ছি বন্ধুর। সজীবের ফোন। কিরে, সবকিছু কমপ্লিট? কমপ্লিট। খুব আনন্দ তাই না? তোরা ওর সাথে আসতেছিস আর আমি বরযাত্রী হতে পারলাম না। আচ্ছা, বরযাত্রী হবার যখন এতই শখ, তখন তুই বিয়েবাড়ির গেটের একটু সামনে এসে আমাদের সাথে বরযাত্রী হয়ে গেট দিয়ে প্রবেশ করিস। আচ্ছা, এটা ভালো বুদ্ধি। তারপর কথা মতো ওদের সাথে বরযাত্রী হয়ে আমিও আসলাম। সবাই তো পুরাই অবাক। বিআই সাহেব দেখি লজ্জায় লাল হয়ে গেছে। আমাকে উদ্দেশ্য করে মশকরা করে বলে আমিও কম না বলে ফেললাম, হ গো বিআইন, আপনিও লাল হয়ে গেছেন। সবাই আমাদের কাহিনী দেখে পাগলের মতো হাসছে। তারপর বিয়ের কাজ সম্পন্ন করে ওদের দোয়া করে ছেড়ে দিয়ে আসলাম। মনটা খারাপ লাগছে নীরাকে ছাড়া। আমারও অনেক খারাপ লাগছে, কিন্তু এটাই নিয়ম, ঘুমিয়ে পড়ো। তারপর ঘুম শেষ করে পরদিন বৌভাতে গিয়ে ওদের নিয়ে আসলাম। আজ বিয়ের 4 দিন অতিবাহিত হয়েছে। নীরা, বসর সহ সবাই আজ বাসায়, অন্যান্য আত্মীয় স্বজনও আছে। ভাবছি হঠাৎ করে আজ সবাই একসাথে, কাহিনী কি? আলিফাকে ডাকলাম। আরে কোনো কাহিনী না, সবাই মিলে আজ একসাথে ডিনার করব তো তাই। আমার কথা শুনে বলল, ও আচ্ছা, চলো তাহলে সবাই মিলে ডিনার করে নিই। তারপর ডিনার শেষে সবাই চলে গেল, আর আলিফাকে কি যেন বলে গেল। আমি এখনও রুমেই যাইনি, যাক পরে যাব, এখন একটু ছাদে যাই। আলিফাকে ডাকলাম, আসলো না, অথচ অন্যান্য দিন ও নিজে থেকে আমার সাথে ছাদে আসে। যাই হোক, একাই ছাদিকে রাত 11টার দিকে রুমে ফিরে আসলাম, আর এসে অবাক, ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো রুম, বিছানা বাসরাতের মতো করে সাজানো, মাঝে বড় করে লেখা ভালোবাসি। কিন্তু কে করলো এখন এসব? আম্মুকে ডাক দিলাম, আম্মুও ডাকে সাড়া দিল না। হুট করে পেছন থেকে ধাক্কা দিয়ে আমাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল কে যেন, স্পষ্ট বুঝতে পারছি না কে। আস্তে আস্তে কারো আমার দিকে এগিয়ে আসার শব্দ পেলাম। এসব কি হতে যাচ্ছে আমার সাথে? পুরো বাড়ি চুপচাপ, মাও নাই, পরীকেও দেখছি না। একটি অবয়ব একদম সামনে এসে দাঁড়ালো, তার ঘন নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি সাহস করে বললাম, কে আপনি? সাথে সাথে জড়িয়ে ধরে কিস করে বলল, আমি তোমার বউ আলিফা। তার মানে এত সব কিছু তোমার কাজ, আর এই জন্য সবাইকে ইনভাইট করছিলা? আমাদের তো বাসর হয় নাই, তাই আজ সবকিছু করছি। আজ আমাদের বাসর হবে। আচ্ছা দুষ্ট বউ। সাথে সাথে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। ওর ভারী নিঃশ্বাস আমার মুখে পড়ছে, আর আমার ভারী নিঃশ্বাস ওর মুখে পড়ছে। আজ তোমাকে আমি আমার ভালোবাসাই রাঙাতে চাই। সাথে সাথে ওকে কোলে নিয়ে সোজা বিছানায়
শুইয়ে দিলাম। এতদিনের সকল জমানো ভালোবাসা আজ একসাথে পেতে চাই আমি। সব পাবে, আজ শুধু তুমি আর আমি। এ কথা বলে ওর কপালে কিস দিলাম, তারপর আর বলা যাবে না, দুজন দুজনের ভালোবাসায় ডুবে গেলাম। এখন আপনারা সবাই আসতে পারেন।